নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। সাথে নতুন বছরের প্রথম লাইভ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আর সবার দিন শুভ যাক। একদম। এই বছরটা সবার শুভ যাবে। ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এই বছর মারাত্মক কিছু নিয়ে আসছে, অনেক ভালো ভালো কিছু নিয়ে আসছে। এই বছরে শত্রু মিত্র বলে কেউ নেই, কম বলে কিছু নেই, সব কিছু সমান। এই বছরে মারাত্মক কিছু হতে চলেছে, মানে ভালো কিছু হতে চলেছে। 2024 ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেক ওপরে নিয়ে যাবে, এটা জ্যোতিষীরা বলছে। সেটা স্টাডি করেই আমি বলছি। অবশ্যই আমাদের মনের সেই সাহসটা আছে যে এই বছর আমাদের অনেক ভালো করে কাটাতে হবে, অনেক কাজ করতে হবে। বছরের প্রথমের লাইভে আমাদের প্রথম গেস্ট তুই তোর পরিচয় দে। আমি সুপ্রিয়া চক্রবর্তী, আর সবার দিন শুভ যাক। স্যারের হাত ধরেই আমার উপরে ওঠা। এই বছর আমি এই মানুষটাকে কোনো দিনই ভুলতে পারবো না যতদিন আমি বাঁচবো। তোর বাড়ি কোথায়, কি বৃত্তান্ত সেটা একটুখানি বল। তোর বাড়ি কোথায়, যেটা যেটা তুই বলতে চাস, যেটা কমফোর্ট সেটা বলবি। আমি থাকি রাজারহাটে আমার বাড়ি। আর ওনার সঙ্গে আলাপ হচ্ছে আমার প্রথম। আমার একজন খুব কাছের, আমার একটা ক্লোজ ফ্রেন্ড ওনার নাম্বার আমাকে দিয়েছিলেন, স্যারের নাম্বার। আর তার কথাও আমি কোনোদিনই ভুলতে পারবো না, কারণ এই উপকারটা করার জন্য। তাহলে ওনার সঙ্গে বলছি, ওনার সঙ্গে তাহলে আমার কোনোদিনই দেখা হতো না। আর আমাদের ফার্স্ট দেখা হচ্ছে নন্দনে, তাই তো? কত তারিখ ওই বলছি মানে 25শে ডিসেম্বরের প্রোগ্রামের আগে ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল মনে হয়। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। ফিল্ম ফেস্টিভ্যালের সময় তোকে আমি বললাম তুই চলে আয়। মর্নিং এ কথা হয়েছে, আর আপনি বললেন যে আজকে আসতে পারবে। হ্যাঁ, ধরতকটা মার পেরেক, চলোই যাওয়া যাক। তারপরে তোর সাথে মানে ওখানে প্রতাপ দাশগুপ্ত, তারপরে মিয়াজের সাথে আলাপ করিয়ে দিলাম না? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ওখানে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল, যেটা আমার খারাপ ভালো সব মিলিয়েই আজকে বলবো। এবার একটা জিনিস খারাপ, সবার সঙ্গে কথা বললাম সবাই। আর আরেকজন বলি, আমার ওখানে একটা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়, সূর্যেন্দু। হ্যাঁ, ও সারাক্ষণ সন্ধ্যে থেকে আমার সঙ্গে ছিল, কথা বলা। ও খুব ভালো ছেলে, ওর নামেও আমি কোনোদিন বলবো। ও প্রথম থেকেই আমাকে, আমি যে নতুন ঢুকলাম তো ব্যাস, ও আমার সঙ্গে প্রথম থেকে কথা বলা, কে কোনটা কি ব্যাপার, ওই আমাকে বললো সবার নাম্বার নিয়ে নাও, নিয়ে সবার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দেখবে সবার সঙ্গে মিশতে মিশতে তবেই তুমি উপরে উঠতে পারবে। অবশ্যই। এবার আমি যখন নাম্বার নেওয়া শুরু করলাম, বা আমার নাম্বারও অনেকে নিচ্ছিল, একজনের কাছে আমি, তার নাম আমি বলতে চাইছি না, দুঃখিত আমি। তার কাছে আমি যখন নাম্বার চাই, তখন বলছে ঠিক আছে ও হয়ে যাবে, কোন একটা মানে ব্যাপারটাকে ইগনোর করে গেল, নাম্বার দেয়নি। না না না, এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছে। আমি এমনিতে একটু ইনোসেন্ট, একটু কিছু হলে আমার একটু মন খারাপ হয়ে যায়, আর কিচ্ছু না। ঠিক আছে, নিজেকে সামলে নিয়েছি, কোনো ব্যাপার না। এবার তারপরে যখন স্যারের কাছে, তখনই আমি স্যারের কাছে কমপ্লেন করেছি যে এরকম একটা ব্যাপার হয়েছে। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা সময় আসবে তখন তুইও বুঝিয়ে দিতে পারবি। সেটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। হ্যাঁ, একটা মানুষ আছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে একটা দিন যে তোকে আজকে নাম্বার দেয়নি, সে তোকে নিজে থেকে যোগাযোগ করবে। যোগ্যতা এমনটাই করতে হবে, এতটাই খাটতে হবে। দুটো কমেন্টস পড়ি। অঙ্কুর ব্যানার্জি লিখেছে গুড ইভিনিং অঙ্কুর। ইতিশ্রী লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান, ইতিশ্রী গুড ইভিনিং, সাথে হ্যাপি নিউ ইয়ার। অঙ্কুরকেও হ্যাপি নিউ ইয়ার। তার মানে তোকে, যেটা বলছিলাম, যে কখনো এটা ভাববি না যে কেউ তোকে তোর যে মোটিভেশনটাকে কেউ নষ্ট করলো না। যারা তোকে ইগনোর করবে তাদেরকে ভগবান সেই ইগনোরের জায়গাটা দিয়ে পাঠিয়েছে। কেন বলতো? সবাই যদি তোর সাথে ভালো ব্যবহার করবে, তাহলে তুই খারাপটা বুঝতে পারবি না, আর খারাপটাই তোর জীবনে ভালোটাকে টেনে আনবে। গতকাল রাত্রিবেলা আমার ছেলে মেয়ে ওরা খুব ভালো ভালো সিনেমা দেখে, এবং আমাদের বাড়িতে একটা কালচার আছে যেটা আমি সবাইকে বলি,
এই কালচারটা সবাই চেষ্টা করো, সবাই এটা নিজের বাড়িতে মেনটেন করার জন্য, যে আমরা পরিবার একসঙ্গে বসে রাত্রি 12টার সময় একটা সিনেমা দেখি। যদি সিনেমার ডিউরেশনটা অনেক বড় হয় তাহলে অর্ধেক করে দুদিন দেখি, কিন্তু দেখি। কালকে রাত্রিবেলা একটা সিনেমা দেখলাম, 12 ফেল, তাই তো? 12 ফেল সিনেমাটা এত ইন্সপায়ারিং, এত ভালো লেগেছে যে আমি সারা রাত ওটা নিয়েই ভেবেছি। ঠিক সেরকম, যেখানে তোকে কেউ ডমিনেট করবে, যেখানে তোকে কেউ বলবে তুই পারবি না, সেখান থেকেই তো টার্ন করবে। তোর চোখের জল, তোর মনের ভেতরের খারাপ ইমোশনটা তোকে এগিয়ে নিয়ে যাবে, ও তোকে পেছোবে না। এটা মাথায় রাখতে হবে। আর দিনের শেষে আমি নিজেকে নিয়ে একটু উদাহরণ দিই, সেটা হলো, দেখ আমি লাস্ট 10.5 বছর ধরে আমি একটা বটগাছের মতন এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে আগলে আছি। এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে আগলে আছি বলেই কিন্তু আজকে আমার শত্রু হয়েছে। অবভিয়াসলি হবে, যে যখন উপরে ওঠে তার শত্রু ততটাই বেড়ে যায়। কিন্তু শত্রুটা হয়েছে, কিন্তু শত্রুটাকেও কিন্তু আমি আমার ছায়া দিয়ে আগলেই রেখেছি। যারা আমাকে শত্রু ভাবছে তারা কিন্তু আমারই কথা ফলো করছে, আমাকেই তারা খুশি করছে। দিনের শেষে কিন্তু তারাই, যারা আমাকে শত্রু ভাবছো তারা কিন্তু দিনের শেষে আমাকেই খুশি করছো। আমি কিসে খুশি সেটা কিন্তু আজকের ডেটে সবাই জেনে গেছে, যে ইন্ডাস্ট্রিতে রেগুলার কাজ হবে, রেগুলার ইভেন্ট হবে, এখানে ফটো ওয়াক হবে, ওখানে ফটো ওয়াক হবে, ওখানে র্যাম্প শো হবে, এটাতেই আমি খুশি। আর কেউ যদি আমাকে দুঃখী করতে চাও তাহলে সে এটা করবে না। আর আমি জানি যে আমাকে সব থেকে বেশি শত্রু ভাবে সেও কিন্তু আমার স্বপ্ন পূরণের জন্যই লেগে আছে সারাদিন। যাই হোক, অর্ণব নন্দী লিখেছে, শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। রকি বসাক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার রকি। পরশু দিনে তোমার বাড়ির সামনে দিয়েই এলাম, কিন্তু এত রাত হয়ে গেছিল আর ফোন করিনি। সুপ্রিয়া চক্রবর্তী, তুই তো? ও তাই বল। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। যাই হোক, এবার তোকে জিজ্ঞেস করি, সেটা হলো, তুই মানে এই প্রফেশনে কত দিন এসছিস? 1.5 বছর হচ্ছে। 1.5 বছর? 1.5 বছর মানে আমার সঙ্গে তোর আলাপ হয়েছে গত বছর ডিসেম্বর মাসের এই 18-19 তারিখ এরকম নাগাদ। হবে, হ্যাঁ। তারও 6 মাস আগে থেকে। তারপরে থেকে, তার আগে থেকে এসেছিলাম, কিন্তু সব ভুলভাল জায়গায় গিয়েছিলাম, যেখানে কোনো কাজই হয়নি আমার। এরকমই হয়েছে অনেক, এরকম ভুলভাল জায়গায় যাওয়া। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি যদি ব্যাপারটাকে না বুঝি, যেটাতে আমি যাচ্ছি সেই রাস্তাটা যদি না চিনি, ভুল রাস্তা আমাকে বেছে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এখানে কারোর দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমার, আমি ভুল চিনেছি সবাইকে। দেখ, ভুল শব্দটাই সঠিককে বিচার করতে সাহায্য করে। ভুল বলে কিচ্ছু হয় না। না, আমার বাবা একটা জিনিস বলতেন, যে যদি নেগেটিভ এনার্জি নিয়ে এগিয়ে যাস তাহলে সেটাতে কিন্তু তুই সাকসেস হবি, আর যদি তুই পজিটিভলি এগিয়ে যাস তাহলে তুই যদি নেগেটিভ যদি তোর মধ্যে আসে, বা তোর যদি কোনো দুর্ঘটনা বা ঘটে, তোর সঙ্গে তখন সামলাতে পারবি না। লাইফটা চলছে তো, সেটাই তো বলছি। না, তোর বাবা যেটা বলেছে সেটা একটা কথা, উনি এটাই ঠিক বলেছেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে আর এক রকমের কথা। যেমন ভুল, আমি এই কাজটা ভুল করেছি, তার মানে সেই ভুলটা তোকে কি দিয়েছে বলতো? সব থেকে বড় জিনিস দিয়েছে, এই ভুলটা তোকে শিক্ষা দিয়েছে। তার মানে কি, ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। একদমই তাই। ঠিক আছে, মানে এক কথায় কম বয়সী ছেলে মেয়েরা যখন খুব ওড়ে, তখন প্রথম ভুলটা করেই সে কিন্তু শোধরায়। তারপরে সে এত ভালো হয়ে যায় যে তাকে সে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। বিষয়টা হলো এটা। তো যাই হোক, অর্ণব নন্দী লিখেছে, শত্রু যেমন হয়েছে অনেক ভালোবাসার মানুষও তো হয়েছে। একদম। আমি বলছি কি, আমার সঙ্গে শত্রুতা করা অত সহজ ব্যাপার না, কারণ আমি তো তাকে শত্রু ভাবছি না। সেটাই। ও আজকের ডেটে যে কাজটা করছে সেই কাজটা ও
ও আমার সঙ্গে শত্রুতা করে করুক আর মিত্রতা করে করুক, খুশিও আমাকেই করছে। দিনের শেষে ওর ছবিটা যখন ফেসবুকে আসে, আমার যদি স্ক্রিনে আসে, আমি লাইক করব, লাভ সাইন দেবো। আমি লাইক সাইন বুঝি না, আমি লাভ আর রিয়াক্ট, এই কি বলে, ওই কি ইমোশন যেন লাভের পরে থাকে যেটা, কেয়ার। হ্যাঁ, care। আমি লাভ আর কেয়ার ছাড়া কোনোদিন কাউকে কিছু দিইনি যবে থেকে লাভ সাইন এসছে। আর আমি কিন্তু সব ভালো করে দেখি এবং সেখানে একটা দারুণ কমেন্টস করি। আমি জানি না তোর ছবিতে কখনো কমেন্টস করেছি কিনা। আমি যার ছবিতে কমেন্টস করব, এইটুকুনি বলতে পারি, তার মুড ভালো হয়ে যাবে। কারণ আমি কিন্তু ওটাকে আমার সফলতা নিই। যখন কোনো গ্রুপ নিচে লেখে যে তার প্রোগ্রামের ছবি এটা, আমার কিন্তু মারাত্মক লাগে, দারুণ লাগে, ফিলিং গুড। এটাই আমি চেয়েছিলাম, এটাই আমি চাইছি, এটার পেছনেই দৌড়চ্ছি, আর এটার জন্যই ছাতা বিছিয়ে বসে আছি। যাই করুক, এই ছাতার নিচেই করুক সবাই। আর আমরা চাই সেই ছাতার নিচেই থাকতে, আর কিছু চাই না। ব্যাস। ছাতার নিচে থাকাটা, কেউ যদি ভাবে যে ছাতার নিচে থাকবো না, উন্মুক্ত আকাশ দেখব, উন্মুক্ত আকাশ দেখলে তোমাকে রোদ্দুর, বৃষ্টি তোমাকে ডিস্টার্ব করতে পারে। পরিবারের বাবা যেমন সবাইকে আগলে রাখে, সেটাই কিন্তু আমি করে যাচ্ছি বছরের পর বছর। অপমান সহ্য করে, শত্রু মিত্রকে মাথা নিচু করে, সব রকম অপমান সহ্য করে যাচ্ছি। এমনকি আমার ফ্যামিলির সাথে কাটানো মোমেন্টস নিয়ে পর্যন্ত মানুষ আমাকে টিটকিরি করে, টোন টিটকিরি করে। আমি আমার ওয়াইফকে খুশি করার জন্য আমরা একটা খেলা খেলেছি, দেখেছিস কিনা জানি না। ওই খেলাটাই আমার ভীষণ ভালো লেগেছে, আমি আগে কোনোদিন দেখিনি। আমি বললাম, বাহ, ব্যাপারটা ভালো। তো আমি দিদুনকেও দেখিয়েছি যে দিদুন দেখো কিরকম, বলছে কিন্তু খুব রোমান্টিক কিন্তু ব্যাপারটা। উনি এত বছর, ওনার তো এই 71-এ পড়েছে, কিন্তু ভীষণ, মানে এখনকার ছেলেমেয়েরা যেমন যেটা নিয়ে ভাবতে পারে, উনি সেরকমই একদম। মানে সত্যি কথা বলতে, ফ্যামিলিকে নিয়ে যখন আমি বেরোই বা আমি যখন বাড়িতে থাকি, তখন আমি ভুলে যাই যে আমি কে, বাচ্চা হয়ে যান। একদম একদম, সত্যিই তাই, সত্যিই তাই। সারাদিন পৃথার পেছনে লাগি, সারাদিন ঋতুপর্ণের পেছনে লাগি, সারাদিন ছেলের পেছনে, মেয়ের পেছনে, আর রুমাদির পেছনে তো রুমাদির তো পেছনটাই মানে লাগারই জন্য। ঠিক আছে, ভালো লাগে আমার, বাট আমি কিন্তু মজা করার জন্য পেছনে লাগি, কাউকে ডিস্টার্ব করার জন্য না। আর হিটটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমাকে দেয়া ওর গিফট, এই পেনটা আমি যতদিন না কালি পুরোবে ততদিন আমার বুকেই থাকবে। এখানে 5টা লজেন্স আছে, এখানে 4 জন আছি, কিন্তু এটা এখান থেকে খরচা করা যাবে না। আমার মেয়ে এলে তবেই খাবো। আর মেয়ে হেভি ভক্ত না, ওরা জুলজুল করে তাকাচ্ছে, একটা দিয়েই দিই ওদের। দুজনে মিলে একটা খা, ক্যাচ ক্যাচ। একটা তুই খা, একটা ছাড়িয়ে দে আমাকে, খাই। না, আমি খাবো না, আমার গালে ইয়ে আছে। ও, ইতিশ্রী লিখেছে, খারাপ সময় মানুষ চেনা যায়। থ্যাংক ইউ। খারাপ সময় মানুষ চেনা যায়, এটা সঠিক কথা, খারাপ সময় মানুষ চেনা যায়। বাট ওই যে বললাম না, খারাপ সময়টাও মানুষের জীবনে দরকার আছে, কারণ মানুষ চেনাটাও দরকার আছে। এবং যে মানুষগুলো তোমার সাথে খারাপ ব্যবহার করবে, সেও কিন্তু একটা সময় ভালো হবে, কারণ তারও একটা সময় মনে হবে না আমি খারাপ করেছি, আমাকে ভালো হতে হবে। আমাকে ছেড়ে যারা চলে গেছে, বা আমি তো কাউকে সরিয়ে দিই না, আমার থেকে যারা যারা ছেড়ে চলে গেছে, তারা প্রতিদিন রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে আমাকে নিয়েই ভাবে। যদি প্রতিটা প্রোফাইল ভিজিটার দেখানো যায় যে আমার প্রোফাইলটাকে ভিজিট করেছে, তাহলে দেখা যাবে যারা যারা আমাকে ছেড়ে গেছে, যারা আমাকে শত্রু ভাবে, দিনের শেষে প্রত্যেকটা মানুষ আমার প্রোফাইল দিনে একবার ভিজিট করে, কম করেও। কেন? তারা জানে যে এই মানুষটার প্রোফাইল ভিজিট করলে আর কিছু না পাই, 1% একবারের জন্য মুখের কোণে একটা হাসি আসবে। বাড়িয়ে বললাম না তো? একদমই না, বাড়িয়ে একটুও বলেনি, একদম ঠিকঠাক।
আরেকটু বললে বেশি ভালো হতো। সুনিতা সেট লিখেছে হ্যালো। সুনিতা হ্যালো, আজকে সুনিতার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। ইতিশ্রী লিখেছে আজকে একটু আগে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম কিন্তু তুমি লাইভে, এখন তোমার সাথে কিছু কথা আছে, কখন ফোন করতে পারি জানিও দাদা, আফটার লাইভ ফোন করিস। ইতিশ্রী, খারাপ সময় মানুষ চেনা যায়। আর হ্যাঁ, আমাকে ফোন করার জন্য কোনো সময় নেই, অসুবিধা নেই। কারণ আমাকে যারা ফোন করে তারা তাদের সমস্যার জন্যই ফোনটা করে। আমাকে যারা ফোন করে তারা তাদের মনটা হালকা করার জন্য ফোন করে। আমাকে যারা ফোন করে তারা তাদের প্রয়োজনে ফোন করে। প্রয়োজন মেটানোর জন্য উল্টো দিকের যে মানুষটাকে ফোন করে সেটা আমি। এটা আমার কাছে অনেক বড় সম্মান যে মানুষের বিপদ, ভালো সময়, মন্দ সময়, যে কোনো সময় তার চোখ বুঝলে মনে পড়ে যে আমরা জেডিদাকে ফোনটা করি, তাহলে আমার এই প্রবলেমটা সলভ হবে। এটা আমাকে দেওয়া ভগবানের আশীর্বাদ। সুতরাং আমাকে ফোন করার জন্য জিজ্ঞেস করতে হয় না। যেমন আমি কালকে 12টায় ফোন করেছিলাম। ও কালকে 12টায় ফোন করেছে, তখন আমি অলরেডি সিনেমা দেখতে বসে গেছি। রকি লিখেছে গুড জব, ক্যারি অন, ইউ ক্রিয়েটেড এ প্ল্যাটফর্ম ফর এভরিওয়ান ইন ফ্যাশন ইন্ডাস্ট্রি। বস রকি, চেষ্টা করছি অনেক কিছু করতে বস, শুধু একটা ভালো ফাইন্যান্সার দরকার। যতগুলো ফাইন্যান্সার পাচ্ছি, যতগুলো মানুষকে পাচ্ছি, সব চিটিংবাজ বেরোচ্ছে, সব চিটিংবাজ আর সব মেয়ে লোভী। যার কাছ থেকেই পয়সা পাচ্ছি, যেই বলছে আমি পয়সাওয়ালা মানুষ, যেই বলছে আমি ইনভেস্ট করব, এক সেকেন্ড, যেই বলছে আমি ইনভেস্ট করব, ঘুরে ফিরে এসে দেখছি নয় সে চিটিংবাজ, আর তা না হলে তার টাকা সে আমাকে না, এই তো চিটিংবাজ মানে তো টাকা নেই, আর তা না হলে বলছে मैं तो इन्वेस्ट करेगा, এক সেকেন্ড, मैं तो इन्वेस्ट करेगा उसके बदले में क्या मिलेगा। আমি বললাম আপনাকে তো আমি পয়সা রিটার্ন দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি, নেই লড়কি কিতনা মিলেগা। যাই হোক, আমাদের আর এক গেস্ট আজ আসার কথা ছিল, সে একটু দেরি করে এসছে, সেলিব্রিটিরা একটু দেরি করেই আসে, তো তাকে আমরা ওয়েলকাম করছি, প্লিজ কাম। আমাদের দর্শকদেরকে হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো হ্যালো। সাথে তুই তোর ইন্ট্রোডাকশনটা দে। আমার নাম পিয়ালি দাস, আমি মডেলিং অ্যাক্টিং করি আর টালিগঞ্জে থাকি। টালিগঞ্জে থাকি মানে তোর অরিজিনাল বাড়ি টালিগঞ্জে? না না না, অরিজিনাল বাড়ি আসানসোল। আসানসোলে থাকিস? এই বাবা, হেভি সিটি। স্যার ঘুরতে যাবেন নাকি? আসানসোলে কি ঘুরতে যায় নাকি? আসানসোলে লোকে মাল কামাতে যায়। ও, আসানসোলে আমি একটা ইয়ের জন্য গেছিলাম, ওই একটা ইনভেস্টারের কাছে গেছিলাম, বিশাল বড় একজন কোরিয়ারি ইনভেস্টার। এই একমাত্র আমার থেকে মানে মেয়ে রিলেটেড কিছু চাইনি, তাহলে আপনার মতো ভালো। আমি ভালো নই, কাউকে আমি ভালো সাজতে বলছি না। মানুষ ভালো হলে ভগবান ডেকে নেয়। একদম। ভালো যদি কেউ হয় না, এই দেখ ক্যারেক্টার নিয়ে আমরা বিচার করি তো, একটা মানুষ ভালো আর খারাপ। কেউ যদি তার যদি ক্যারেক্টার যদি 100% ক্লিন হয়, তাকে ভগবান ডেকে নেবে তো ওপরে, কারণ ওপরে তো সব সুন্দরী ছাড়া আছে, ভগবান তো ডেকে নেবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি হবে? মেয়েদের ক্ষেত্রে ওপরে হেভি হেভি ছেলে আছে, ওপরে হেভি হেভি ঠাকুর দেব, 33 কোটি দেবতা, হ্যাঁ, দেবী কটা আছে বল? এটা ঠিক। খারাপ বাস। মানুষ পুরোপুরি ভালো আবার পুরোপুরি খারাপ তো হয় না। খারাপ ভালো, এই দেখ সব খারাপ না থাকলে ভালোর দাম নেই, ভালো না থাকলে একদমই খারাপের তাই। দাম নেই, সব কিছু মেনটেন করতে হবে, তাই তো? আচ্ছা তুই কমফোর্টলি বসেছিস না পেছনের ইয়েটা সরিয়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে। ওটা সামনে নিয়ে নে তাহলে, যদি অসুবিধা হয়। দিবাকর দাস লিখেছে গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার, তোকে লিখেছে। হ্যাপি নিউ ইয়ার। ইতিশ্রী লিখেছে বৌদি আর বাড়ির সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিও। বৌদি দেখতে পাচ্ছে, বৌদি এখন নিচে গেছে খাবার করতে। এটা রিপ্লাই দাও, আজকে একটু আগে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, এটা রিপ্লাই দাও। হ্যাঁ এটা রিপ্লাই দিলাম তো, আমাকে যখন খুশি ফোন করিস আফটার লাইভ। ইতিশ্রী থ্যাংক ইউ। সুনিতা সে দাদা থ্যাংক ইউ, আজ কথাগুলো সত্যি অনেক কাজের। আমি কাজের কথাই বলি, তোকেও কাল না পরশুদিন বলছিলাম মনে না? সুনিতা শেষ, আমি ওইগুলোর ওপর কাজ করব, ইভেন কাজ করা শুরুও করে দিয়েছি। এসে গেছে কলকাতা? হ্যাঁ পরশুদিন চলে এসেছি কলকাতা। আর কতদিন থাকবো পুরী? গত সপ্তাহে এই সময় আমরা পুরীতে ঢুকছি মনে হয় না? আমাদের ইয়েটা খুলে নে, আইটা ক্লাবটা খুলে নে। আচ্ছা এবার
আচ্ছা তুই খুলে নে ততক্ষণ, ফোনটা তুই খুলে নে তো, তারপরে তোর কাছে আসছি। এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে টাচি মোমেন্টস কোনটা তোর কাছে? সব থেকে আনন্দের মুহূর্ত, টাচি মোমেন্টস সবথেকে 10টা বলতে পারিস, না 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 কিন্তু আমার একটা দিয়ে শুরু একটাই কর। একদম মানে খুব আনন্দের মুহূর্ত যেটা আমি বলি, যেটা হচ্ছে পেয়েছিস 20 খুঁজে? ডিসেম্বর হ্যাঁ। 2023, যেটা আমি হচ্ছে 2023 না 22? 23 যেটা করেছিলাম হচ্ছে 23 না 22-এ। মানে যেটা 2000 মানে 23 মানে 25 ডিসেম্বরের প্রোগ্রামটার কথা বলছিস কি? হ্যাঁ তাহলে ওটা 2022। 22 হবে ওটা 2022-এ, যেটা হচ্ছে বডি পেইন্টিং এ শুট করেছিলাম। ওটা আমার কাছে ভীষণ একটা পাওয়ার ছিল। আর তারপরে সবাই কত সাজগোজ করে কত কিভাবে, ঠিক আছে, আমি টোটাল ওয়াক করেছি খালি পায়ে। এটা আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, আমার ভীষণ ভালো আর লেগেছে এটা। মাঠে তখন এভারেজ 50,000 পিপল। একদম। আর পুরো আমার ব্যাপারটাই তো পুরো আলাদা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। ভাই, আমার সত্যি আরো কথা মনে বলি, থাকবে এটা। আমি তোকে সেই দিনকেও বলেছিলাম, প্রথম দেখার দিন বলেছিলাম, সেই দিনকেও বলেছি, তুই যদি নিজেকে মেনটেন করতে পারিস, যোগাযোগের মধ্যে থাকিস, কোনো পলিটিক্সে না জড়িয়ে যাস, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। যে সাহসটাও দেখিয়েছিল 25শে ডিসেম্বর ময়দানে 50,000 মানুষ, বিশাল বড় র্যাম্প শো হচ্ছে আমার, তুই জানিস না, তখন তোর সঙ্গে আমার আলাপ ছিল না, তুই আমার ফেসবুকে ছিলিস তো অনেকদিন ধরেই, দেখেছিস কিনা জানি না, 50,000 মানুষের সামনে ওকে কলকাতা তথা পশ্চিমবঙ্গের একজন বড় আর্টিস্ট মিয়াজ, সে ওকে বডি পেন্টিং করেছে শীতকাল 25শে ডিসেম্বরে, ঠিক আছে, ওর গায়ে দুটো বস্ত্র শুধু, নিউড অবস্থায় ওকে বডি পেন্টিং করেছে, অতগুলো live। মানুষ ওকে দেখছে লাইভ। দেন খালি পায়ে ও র্যাম্পে হেঁটেছে, র্যাম্পটা 155 ফুট ছিল, ওয়ার্ল্ডের সব থেকে বড় র্যাম্প ছিল, সেই র্যাম্পেও হেঁটেছে। সুতরাং এটাই ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের সাহস অনেকের থেকে এগিয়ে, তাই তো? আমাদেরকে পটানো অত সহজ না, আমরা পটবো, না না না, পটাতে গেলে দম থাকে দম বস। চাই, আমরা পটবো, মানে আমরা যদি ভাবি আমরা পটবো তো পটবো, কিন্তু আমাদেরকে মিস ইউজ করতে পারবে না কেউ, আমরা অনেকের থেকে অ্যাডভান্স, ঠিক বললাম? মিয়া স্যার তো আমাকে অলরেডি বলেই দিল যে এরকম সাহস আমি কোথাও দেখিনি। এমনি হয়, ঠিক আছে, চারটে দেয়ালের মধ্যেই হয় এটা, ঠিক আছে, কিন্তু এই এতগুলো মানুষের সামনে কন্টিনিউ কিন্তু 3 ঘন্টা 40 মিনিট পুরো। হ্যাঁ, 3.5 ঘন্টা প্রায়। আবার ইংলিশ আর একটু বাংলা করেছি। হ্যাঁ, কি করেছিস? ওটা কিন্তু মারাত্মক মাইক্রোফোন, কিন্তু সব শোনা যায় কিন্তু। তা প্রাণ খুলে হাসবো না? হাস, ঠিক আছে। দেখিস নি আমি পুরীতে গিয়ে কি পাগলামো করেছি, কি পাগলামো করেছি, হাসবি মানে? না, আমি এই চুপচাপ হাসতে পারি না, আমি হাসবো তো সবাই জানবে, আর হাসবো না তো একদম মোটা। একদম, বলে হাসার জন্য লোকে ক্লাব জয়েন করে, আর আমাকে ভগবান ফ্রিতে দিয়েছে। হকাই লিখেছে, রাইট, ঠিক অ্যাডভাইস দিয়েছো, থ্যাংক ইউ হকাই। কনফিডেন্সের লেভেল আছে, কনফিডেন্সের লেভেল আছে, ইয়েস, একদম ঠিক। আর ওটা তো কনস্ট্যান্ট দাঁড়িয়ে আমি একদম, ওটা হয়েছে পুরো Constant 4 দাঁড়িয়ে। ঘন্টার কাছাকাছি। মানে খেয়েছিলি কিছু, মানে খেতেও তো তখন পারিস না। জল পর্যন্ত, জল খেয়েছি কত পরে, কমপ্লিট হওয়ার পরে, তাও একজন ছিপি খুলে দিয়েছে, কারণ সব তো আমার পুরো পেন্ট করা, খেয়েছি। তারপরে কমপ্লিট হওয়ার পরে মনে হয় 5:30 6টা নাগাদ মনে হয় তখন লাঞ্চ করেছি আমি। এতটা কষ্ট করে আমরা জগৎকে খুশি করি, আর এভাবেই করে যাব। এইভাবেই করে যাব, এটার মধ্যে একটা আলাদা মজা আছে, বল কি, তাই তো? একদম। আমরা যখন সাজগোজ করি, উল্টো দিকের মডেল, উল্টো দিকের দর্শক যখন ফোনে আমাদের ছবিটা দেখে জুম করে, ওটার যে কমেন্ট গুলো আছে না, ওটাই পাও না, মানে এতক্ষণ খাটনির ওইটাই পাও না। একদম। এবার তোকে বলি, তুই প্রফেশনে কবে জয়েন করেছিস? আমি 2018 18। তোর সাথে আমার চ্যাট আছে দেখলাম 2018 সালে, তখন তো 17 বছর বয়স ছিল, তখন তুই ছানা ছিলিস, আর এখন তুই 18 আর মানে এদিকে 6 বছর, মানে এবার তোরা দুজনেই মনে হয় 23-24। তাহলে সেম সেম এজ হবে। এই তো 23 Very পড়বো।
আহ, যাই হোক, তার মানে তুই এখনো প্রফেশনে এসে গেছিস 5-6 বছর হয়ে গেছে মোটামুটি। মানে তুই আগে তো থাকতিস আগে আসানসোল থেকে হ্যাঁ, আসা যাওয়া এক করতিস? এক বছর আমি আসানসোল থেকে যাওয়া আসা করে কাজ করেছি। ও তারপর থেকে এখানেই আছিস? তারপর থেকে টোটালি ও তুই আমার কোনো ইভেন্টে আসিসনি না? কোনো বসন্ত উৎসব টসন্ত উৎসব কিচ্ছুতে আসিসনি? এতদিন এলে এতদিনে মোটামুটি বোম ফাটিয়ে ফেলতিস। যে ধরনের ইভেন্ট আমি করি সেই ধরনের ইভেন্টে যদি কেউ আসে তার সব থেকে প্লাস পয়েন্ট একটাই, তাকে আর পেছন দিকে তাকাতে হয় না। কেন? সেখানে তো হাজার হাজার ফটোগ্রাফার আসে, ঠিক আছে? আর চোখ, কালকে তোকে তুই না কি একটা যেন আমাকে কালকে বলছিল যে দাদা আমি প্রথম দিন আসবো, সেকেন্ড দিন আসবো না, শনিবার আসবো রোববার আসবো, যেহেতু দুদিনের প্রোগ্রাম। আমি তখন তাকে বললাম তোর যদি দুদিন পর পর শ্যুট পড়ে তুই কি করতিস? বলছে করতাম। বললাম কত পেতিস? বলছে 1,500 টাকা করে আমি নিই, দুদিনে 3,000 টাকা পেতাম। বললাম পরের দিনের 1,500 টাকাটা তুই আমাকে দিয়েছিস ভেবে পরের দিনে শ্যুট করার নাম করে ময়দানে চলে আয়। শ্যুট তো তুই ফ্রিতে পাবি, 1000টা ফটোগ্রাফার তোর ছবি তুলবে। ওই 1,500 টাকা তুই যেটা লস করলি, আমাকে দিয়ে লস করলি, সেই 1,500 টাকা তোকে 100 গুণ দেবে, 100 গুণ দেবে। এটাই আমার কাজ। এটার জন্য আজকে আমি ওয়ান কাইন্ডস অফ, লোকে আমাকে চিটিংবাজ বলতেও সাহস পায়, আমাকে লোকে চিটিংবাজ বলতেও সাহস পায়। একটা বাবা যে টাকাই মাইনে পাক, যে প্রফেশনেই থাকুক, রিক্সা চালাক, টোটো চালাক, ভ্যান চালাক, সবজি বিক্রি করুক, সে কিন্তু তার মেয়েকে কলেজ যাওয়ার জন্য যে 50 টাকা দেয় সেটা কিন্তু তার অনেক খাটনির টাকা, তাই তো? বাবা ছাড়া এমনিও কেউ নিতে পারে না। কেউ না। মানে সেই জায়গাটাই কিন্তু আমি কোনো একটা জায়গা থেকে লাস্ট 10.5 বছর ধরে করে আসছি, 10.5 বছর ধরে করে আসছি। এখনো যদি কেউ কাউকে কম্প্রোমাইজের কথা বলে না, সে কিন্তু বলতে ভয় পায়। আগে সে বলতে বলতে দেখে নেয় এর কমন ফ্রেন্ডে জেডিদা আছে কিনা। কম্প্রোমাইজের কথা বললেই সে দেখে আগে জেডিদা আছে কিনা, কারণ জানে জেডিদার কাছে বললেই জেডিদার ফোনটা আমার কাছে আসবে। অথবা সেই মেয়েটাকে আমি এমন কিছু শিখিয়ে রেখেছি যে মেয়েটা সে কম্প্রোমাইজের কথাটা কিভাবে বলতে হয়, কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটা সে জানে। এটা আমার কাজ। হকাই কলকাতা লিখেছে যেতে পারিনি আমি সেই বছর, বাট মার্কেটে বডি পেইন্টিংটাই চলছিল তখন। আর সব থেকে বড় কথা, ওকে যে বডি পেইন্টিং করেছে সেটা বিশাল বড় মানুষ, ভীষণ ভালো, ভীষণ বিশাল ভালো বড় মানুষ। আর এত ফ্যাংলি, ভীষণ ভালো। ইতিশ্রী লিখেছে সমস্ত ডাস্কি মডেলরা কি হাসতে ভালোবাসে? আমিও হাসতে ভালোবাসি। এই যে আমার কথাই ইতিশ্রী, বলছে। ইতিশ্রীকে আমি হেই ভালোবাসি। সারাদিন লেগে আছে, সারাদিন বাড়িতে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করছে। তুই এই প্রফেশনে আসার পর তোর এখনো অব্দি বেস্ট মোমেন্টস, টাচি মোমেন্টস বা বেস্ট মোমেন্টস? বেস্ট মোমেন্ট এখনো পর্যন্ত সেভাবে পাইনি। পাসনি? আমি কয়েকদিনে কিন্তু আমার ওটাই একদম মানে মনে এখনো, আমি স্বপ্ন দেখি ওটা নিয়ে, জানেন? স্বপ্ন দেখি, ওটা তো হাঁটছিলাম, আমি শুধু স্বপ্ন দেখছি যেন ওটা নিয়ে আমাকে সবাই নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের স্বপ্ন আমার। আমি ঘুমিয়ে ঘুমিয়েও দেখি। আলাদা করে যদি বলা হয় সেক্ষেত্রে আমি যে কোনো শুটের জায়গায় আমি প্রচন্ড এনজয় করি, মানে কাজ পাওয়া মানে ওটা আমার ওটাই মনে হয় সব থেকে বেস্ট দিন আমার কাছে। না মানে আমি যেটা বলতে চাইছি তো কিরকম বলতো, আলাদা করে বেস্ট মোমেন্ট হিসেবে এখনো কিছু ক্রিয়েট হয়নি। আমি যেটা বলতে চাইছিলাম তোমরা সেটা হলো, দেখেনি এটা? না ও দেখেনি, মানে এটা হচ্ছে মানে বসন্ত উৎসবটা তো সব মানে এখনো অবধি, মানে আমি যে টাইপের বসন্ত উৎসব এখনো অবধি করেছি লাস্ট বছর, সে টাইপের বসন্ত উৎসব এখনো অবধি সারা পৃথিবীতে কোথাও হয়নি। মা দুর্গা জগন্নাথ দেব যদি এবছর আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে এবছর যে বসন্ত উৎসব হবে সে বসন্ত উৎসব মানুষ কখনো ভুলতে পারবে না। জানি না ততদিন আমি বেঁচে থাকবো কিনা, আর 2 মাস বাকি আছে। না না হয়ে যাবে, আমাকে আমার অলরেডি শত্রুপক্ষ বেঁচে থাকতে দেবে কিনা, আমাকে শত্রুপক্ষ মিথ্যে কেস দিয়ে আবার ফাঁসিয়ে দেবে কিনা, ঠিক আছে? তো মানে কানে তো কথা আসে, খবর আসে, মানে আমার এগেনস্টে এত কিছু চলছে, এত কিছু, মানে যখন শুনি না
ভাবি যে আমাকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা। আমি একটা পজিশনে আছি বলে। আর যারা আর সাধারণ মানুষকে নিয়ে মানুষের মাথা ব্যথা হয় না, অসাধারণ মানুষকে নিয়ে মাথা ব্যথা হয়। সব থেকে বড় কথা, যারা আমাকে নিয়ে আলোচনা করছে, যারা আমাকে নিয়ে বলছে, তারা সব মানে আমার ঔরসজাত পুত্রকন্যা। মানে আমার ঔরসজাত বলতে এখানে খারাপভাবে নেবেন না কেউ, মানে তারা আমার থেকে সৃষ্টি হওয়া মানুষজন। খারাপ লাগে, কিন্তু তারপরে আরো সাহস চলে আসে। ভগবানকে বলি যেতে যে কেউ আমার নামে একটা মিথ্যে রেপ কেস দিয়ে দেবে, পুলিশ আমাকে তুলে নিয়ে চলে যাবে। ইস, একবার জেল খেটে চলে এসেছি, জানিস আমি জেল খেটেছি, জানিস তুই? না। জেল খাটা আসামির সামনে বসে আছিস, কিন্তু ঠিক আছে। এই ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যই আমি জেলটা খেটেছি। এই প্রোগ্রামটার জন্য আমি জেল খেটেছি, এই প্রোগ্রামটার জন্য জেল খেটেছি। আমাকে ফলস কেস দিয়ে ফাঁসিয়ে দিয়ে জেল খাটানো হয়েছে 15 ডেজ। যাই হোক, ভগবান যদি বাঁচিয়ে রাখে তাহলে এমন কিছু হবে এবছর, এমন বসন্ত উৎসব না করব। আমি আবার একটা কথা খুব মানি, যেটা হচ্ছে একটা মানুষ চোর হোক ডাকাত হোক যাই হোক, আমার সামনে সে যদি ভালো হয় বা আমাকে নিয়ে যদি আমার যদি কোনো না ক্ষতি করে থাকে, আমি জানি সে আমার কাছে শ্রেষ্ঠ। আমি কারোর কথা শুনি না, আমি আমার মনটাকে শুনি। আমি কি বলতে চাইছি আমি পুরো আমার উপরেই চলি। কে কি বললো আমার আই ডোন্ট কেয়ার। আমি কারোর কথা ভাবিই না, কারোর কথা চিন্তাও করি না। আমাকে তো সে চুরি করেনি বা আমাকে খুন করেনি বা আমাকে রেপ করেনি বা আমার কিছু চুরি করেনি বা ডাকাতি করেনি, তাহলে সে চোর হোক ডাকাত হোক আমার দেখা দরকার নেই। আমি এটা খুব মেনে চলি। ডিজে আরডি রজত, hello dada, after complete all my shows will meet you and try to give some motivation to all the beginners and share my life story regarding this entertainment profession. অবশ্যই আমি অপেক্ষা করছি, তুমি এসো। এ একজন বড় বড় ডিজে একজন, ও আমার লাইভে আসতে চায়। তো ওকে নিয়ে যেদিনকে লাইভটা করব সেদিনকে তো একদম ইয়াং মেয়েদের একদম মানে মেয়েরা সব একদম টিভির সামনে বসে থাকবে, মানে ফোনের সামনে বসে থাকবে। হেভি দেখতে ও, তাহলে তোমার প্রোগ্রাম আমি দেখেছি কিন্তু, হ্যাঁ হেভি হেভি দারুণ। মৌসুমী দাস, ইস বেঁচে থাকবে না রে। ব্যাপারটা কি বলতো, মানে এরকমও শুনতে পাই যে যেদিকে আটকাতে হলে, যেদিকে বসন্ত উৎসব বন্ধ করতে হলে, লাস্ট বছর এই বসন্ত উৎসবেই আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল, মানে বসন্ত উৎসব থেকে আমাকে অ্যারেস্ট করা হবে এমনভাবে প্ল্যানটা সাজানো হয়েছিল, কিন্তু ভগবান রক্ষা করেছেন। এবছরও ভাবছে যে এবছরও বসন্ত উৎসবে যদি আটকাতে না পারি তাহলে লোকটাকে মেরে দাও, বা আমার যারা সন্তান, আমার ছেলে মেয়ে, তারা শ্যুট করে অনেক রাত্রে ফেরে। আমার মেয়ে যে প্রফেশনে আছে, ওদের হয়তো রাত্রিবেলা 12টা 12:30 1টার সময় পার্টি শুরু হয়। শ্যুট ফুট করেই যেমন এখন চলছে, রাত্রিবেলা 2টো 2:30 3টের সময় বাড়ি ফেরে। বলছি সেরকমভাবে ডিস্টার্ব করে দাও। কত আলোচনা, আর ব্যাপারটা কি, যারা আলোচনা করে তাদের মধ্যে কেউ না কেউ আমাকে আবার সেটা পাঠিয়েও দেয়। আমি বলি যে আমাকে পাঠাতে হবে না, আমাকে জানাতে হবে না, যা চলছে চলুক না। সব কিছু কি আমরা দেখতে পাই? যেটা দেখতে পাই না সেটা নিয়ে ফিল করার দরকার নেই তো। ইতিশ্রী লিখেছে খুব ভালো হবে দাদা, থ্যাংক ইউ। ভগবানকে বলিস তো, শিব ঠাকুরকে বলিস যাতে খুব ভালো প্রোগ্রাম হয়। মৌমিতা পুরোহিত, গুড ইভিনিং দাদা, আমি কবে যাব লাইভে দাদা? তোর লাইভ আজকে হওয়ার কথা ছিল, তুই ভুলে গেছিস, তুই যোগাযোগ করিসনি। মৌমিতা যোগাযোগ করিস, তোর লাইভটা পরের সপ্তাহে আজকের ডেটে হবে। যাই হোক, তোকে জিজ্ঞেস করছি, তোর স্পেশাল কোনো মোমেন্টস নেই এখনো অবধি? এখন কোনো ক্রিয়েট হয় তাহলে আমি বলবো আমার সঙ্গে ওর এতদিন দেখা হয়নি বলে ওর স্পেশাল মোমেন্ট এখনো আসেনি। এটাও হতে পারে। নেক্সট কখনো লাইভে এইটাকে স্পেশাল মোমেন্ট বলবো, যে এই যে তুমি দেখেছো এটাই আমার স্পেশাল মোমেন্ট ছিল। একদম এত ভালো কিছু করতে হবে না ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যে আমাদের পরিবার, আমাদের বাবা মা প্রাউডলি বলবে যে আমার মেয়ে মডেল। আজকের ডেটে বাবা মারা তো বলতে একটু হিচকিচায়, কি করে তোমার মেয়ে? ওই কলকাতায় থাকে, ওই হ্যান ত্যান, এটা ওটা। মডেল বললে না মানুষ নিচু চোখে দেখে তাকে। কিছু মানুষ তো এই জায়গাটাকে নিয়ে অনেক নিচে নামিয়ে দিয়েছে না,
ওই জন্যই মানুষ ভয় পায় এটাতে বা আর এইটাকে আটকানোর চেষ্টা করেছি বলেই আমাকে আজকে ফলস কেসে জেল খাটতে হয়েছে, ফলস কেসে জেল খাটতে হয়েছে। এই দেখ, এটা আমার একটা সাকসেস স্টোরি। কোয়েল, এটা উনি আমার এখন সাকসেস স্টোরি। মনে হচ্ছে মিউজিক অ্যালবামে শুট করছে, আমি আমার success story। দেখেছিলাম গ্রুপে যাদের এইখানে লাইভে দেখছিস, যাদের এখানে 650 জন পার্টিসিপেন্ট ছিল, কেউ বাড়িতে বসে নেই, সবাই কাজ করছে, সবাই কাজ করছে। আর যে যে স্টেজে এরা হেঁটে নিয়েছে একবার, এই স্টেজ, মানে এটা আমি এই মুহূর্তে গর্ব করে বলছি, ওয়ার্ল্ডে এখনো অব্দি 155 ফুট র্যাম্প হয়নি। অত মানুষ, ওপেন এয়ার, ঠিক ঠিক করছে মানুষ, এই যে মানুষ দেখছিস, ঠিক ঠিক করছে মানুষ, তার মধ্যে ওরা র্যাম্পে হাঁটছে। যাই হোক, অবশ্যই অবশ্যই গুড মোমেন্টস আসবে জীবনে, বাট গুড মোমেন্টস মানে গুড মোমেন্টসই, গুড মোমেন্টসকে ধরে রাখতে হবে। আয়, গুড মোমেন্টসকে ধরে রাখতে হবে। একটু পড়ে নিই। তুই চা রান্না করতে পারিস? পারিস তো? তুই পারিস চা করতে? আমি তো একা থাকি, আমাকে সবটা করতে হয়, সবটা জুতোর করতে হয় না? পাট থেকে চন্ডি সেলাই, মানে জুতো সেলাই থেকে চন্ডি পাট। জুতো পাট সরি। আর জানিস, এমন লোকের সামনে বসে আছিস যে বিশ্বের 1 নম্বর ঢ্যাঁড়স, চাও করতে পারে না। চাও পারি না আমি, এটা বাজে। সত্যি বলছি, জিজ্ঞেস কর, ওই দেখ উল্টো দিকে পৃথা আছে। আমি চাও করতে পারি না। তবে আমার কপালে, আমি যেটা বুঝতে পারছি, আমার কপালে বুড়ো বয়সে নিজেকে চা করেই খেতে হবে আমার মনে হচ্ছে। এত চা করতে পারি না, চা করতে পারি না বলছি তো, আমার মনে হয় একদিন টার্গেটও নিলাম চা করব। ও মা, দেবমিতা দাশগুপ্ত আমাদের একদিন অ্যাডমিন ছিল, খুব ভালোবাসতাম আমি ওকে। ও বললো, আরে তোমাকে এসব মানায় না, চলো 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 চলো, আমি করছি বলে, যা তেরি। তাহলে আপনি সুযোগই পাননি কোনোদিন করার। সত্যিই তাই, আমার পরিবার আমাকে এত আতুতুতু করে, আমার পরিবার আমাকে এত ভালোবাসে, মানে বিশ্বাস করবি না, প্রতি ঘন্টায় 1 ঘন্টা অন্তর আমাকে চা আর এত বড় 1 গ্লাস জল, যখন বাড়িতে থাকি। বাইরে গেলে কাজ করি? কি কাজ করি রে? বাইরে গেলে এই এই যে আমরা পুরীতে গেছিলাম, এই যে আমরা হোটেলে যেমন আমরা খাই, তো সবাই আমরা রেস্টুরেন্টে খেয়ে কি করি, এই অবস্থায় উঠে চলে আসি তো, আমি সেটা করি না। আবার আমি প্রতিটা প্লেট ক্লিন করে একটা জায়গায় নোংরাটা ফেলে সব কটা প্লেট পরপর পরপর সাজিয়ে সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়ে আসি। এটাই মেনটেন করি, কেন জানি না, আমার মা শিখিয়েছিল বাচ্চাবেলায় কোনো একটা কারণে, তারপর থেকে আমি তাই করি। ওই জন্য সবার থেকে আপনি আলাদা। বর্ষা বড়ুয়া লিখেছে, গুড ইভিনিং, গুড ইভিনিং বর্ষা। মৌমিতা লিখেছে, আমার পার্টনারের জন্য হলো না, যে যে এসেছিল আমার সাথে, ও বলছিল কল করবে, ও করেনি, আর আমিও একটু বিজি ছিলাম দাদা। ঠিক আছে, পরের সপ্তাহে আজকের দিনে তোদের লাইভ হবে। ইতিশ্রী লিখেছে, তুমি জানো আমি শিবজিকে ভালোবাসি। অবশ্যই তো, আমি তোর হেভি ফলোয়ার, আমি সবার ফলোয়ার, তুই তো আমার স্পেশাল। ইতিশ্রী লিখেছে, এরকম একটা স্টেজে আবার চাই, আমি মিস করে গেছি, এটাই আমার স্বপ্ন, আমাকে আমাকে হারানোটাই আমার স্বপ্ন। আমি প্রতিবার নিজের কাছে হারতে চাই, কারণ আমার চিন্তা ভাবনাটাই এটা, যে ওর মুখে আমি হাসিটা কি করে দেখব, সেটার জন্য নিজে জোকারও সাজতে পারি, সেটার জন্য নিজেকে জোকারও সাজাতে পারি। উল্টো দিকের মানুষের মুখের হাসিটা আমার হেভি লাগে দেখতে। ইতিশ্রী লিখেছে, আমার মতন আরো অনেকেই যেন সুযোগ পায়, এই সুযোগটা করে দেওয়াটাই আমি লাস্ট 10.5 বছর ধরে করে আসছি। STUPENDO স্টুপেন্ডিয়াস থ্রু THOU thought I am not from fashion industry but want to be there at বসন্ত উৎসব 24। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আর আপনি যদি বসন্ত উৎসবে আসেন, তাহলে আপনি কখনো আর বসন্ত উৎসব মিস করবেন না। 1 হচ্ছে পরিবেশ, 2 হচ্ছে ব্যবস্থাপনা, আপনি যেদিকে তাকাবেন শুধু রং আর রং, আর সাথে লটস অফ সুন্দরীস, লটস অফ সুন্দরীস, চোখ ব্যথা হয়ে যাবে দেখতে দেখতে।
হকাই কলকাতা লিখেছে ঠিক, জোকারের পাওয়ার যে কোনো কার্ডের থেকে বেশি ভ্যালুয়েবল। ইয়েস, ইটস ট্রু। না রে হকাই, কি বলতো, আমি ছোটবেলা থেকেই খুব মজা করতে ভালোবাসি। আমার মানুষকে খুব মজা দিতে ভালো লাগে, আনন্দ দিতে ভালো লাগে। সব বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করছি, সবার মধ্যে একটা ব্যাপার থাকে, মানে আমাদের যুগেও ছিল, সিগারেট খাবো, বড় হয়ে গেছি, সিগারেট খাবো, ড্রিঙ্ক করব। কিন্তু আমি যে পার্টিতে থাকতাম না, শেষে পার্টিতে ওইসব স্কিপ করে দিতাম। আমি আমার গল্প দিয়ে, আমি আমার মজা দিয়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে দিতে পারি। মজা দিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে দেবো, বুঝতেই পারবে না যে আমাকে নেশা করতে হবে। এই আরে কফিটা দে, দাঁড়া এটা উল্টে, আগে জল খা, জলটা খা। নাও, জল খাও। ইতিশ্রী লিখেছে মানুষকে হাসানো খুব শক্ত, কাঁদানোটা খুব সহজ। যাই হোক, ভগবানকে বলি যাতে আমার দ্বারা কারুর চোখে জল না আসে। আমার দেবো এটা, ইমোশনের, হ্যাঁ ধরে নিস একটু ওপরটা। আমার ইমোশনের জন্য মানুষের চোখে জল আসবে, যে আমরা কি মিস করেছি তার জন্য জল আসবে। আমি যেন কাউকে দুঃখ না দিই, এটা যেন না হয়। আমি আমার ছেলে 25+, আপনারা জানেন দেবজয়কে, আমি ওকে সবসময় বলি এই বয়স প্রচুর মেয়ে পছন্দ করবে, প্রচুর মেয়ের সাথে ঘুরবি, বেড়াবি, ডেটিং করবি, বাট কখনো এমন কিছু কমিটমেন্ট করবে না যার জন্য সে ডিস্টার্ব হয়ে যায়। আমি সবসময় আমার ছেলে মেয়েকে সবসময় বলি, অন্য লোকের চোখের জল খুব খারাপ, তাই তো? থ্যাংক ইউ। এখানটা দে, জলটা খেয়েছিস? হাফ খেয়েছি আমি, তখন থেকে এসে শুধু আমাকে জল খেতে বলছে। ইতিশ্রী লিখছে তুমি আরো অনেক এগিয়ে যাও, আমরা তোমার ছায়া যেন এগিয়ে যেতে পারি। দেখ, চেষ্টা সারাদিন এটাই করি, এটা নিয়েই সারাদিন ভাবনা। সবাই দিনে 4 লিটার করে জল খাবে। দেখ ইতিশ্রী বলছে, ইতিশ্রীকে শিখিয়ে দিয়েছি 4 লিটার করে জল না খেলে এই প্রফেশনে টিকে থাকা যাবে না। আমি আশাতেই আমাকে যা যা ভয় দেখিয়েছে, আমি কত যে জল খেয়েছি এটা আমি শেষ করেছি। তার আগে আরো জল 1 গ্লাস খেয়েছি, এই খেলাম, আবার খেয়ে বাড়ি কিচ্ছু যাব। না, আমার কথা শুনে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি, প্রত্যেকটা মানুষকে বলছি, আমার কথা শুনে প্রতিদিন 50-এর নিচে যদি ওজন হয় তাহলে 3.5 লিটার, 50-এর ওপরে হলে 4.5 লিটারের ওপরে জল খেয়ে, 7টা দিন জল খেয়ে দেখ, তোরা 7 দিন জল খা, 4 লিটার করে 7 দিন জল খা, খেয়ে দেখ। মানে হিন্দিতে বলছি, গ্ল্যামার চুকে চুকে পড়েগা। আর সবই লাগবে, তারপরে ভুলে গেছি কি বলতাম। গ্ল্যামার চোয়াকে চোয়াকে পড়েগা, শুধু 7 দিনে। তারপরে ইন্টারেস্ট পেয়ে যাবি, হ্যাঁ, নিজেকে সুন্দর কে না দেখতে চায়। নিজেকে সুন্দর কে না দেখতে চায়। আর আমরা তো সুন্দর দেখানোর জন্য ইয়েস, এটাই আমাদের কাজ, আমাদের নিজেদেরকে সুন্দর দেখানোটা কাজ, দেখানোটাই তো কাজ। আমাদের রূপ, আমাদের গ্ল্যামার উল্টো দিকের মানুষ দেখে আনন্দ পায়, আনন্দ পাবে, সেটার জন্যই তুই নাকি। বাস। বেশি ভালো দেখায় আমরা ময়দা মাখি বলে। আরে বাবা, ময়দা ক্যারি করতে কজন পারে? হ্যাঁ, সেটাই তো। ময়দা সাধারণ মানুষ খেলে তো পটপট পটপট করে পেছন দিয়ে আওয়াজ হবে, আমরা সেটা ক্যারি করতে পারি। ময়দাটা মাখছে, ওটাকে মাখার পর স্কিনটা ঠিক রাখার জন্য তো জলটা খেতে হবে। স্কিনটার প্রবলেম না না, একটু হালকা আমি এমনিতে কম মেকআপ এই করি, কফি নে। সবাই দেখলেই বুঝতে পারবে আমি এমনি খুব কম মেকআপ ইউজ করি। এবার সবাই বলে যে এই কি সব মেখেছে, আমি তখন আমার সাজতে বুঝতে বরাবর ভালো লাগে, যার জন্য আর ওই প্রফেশনে আমারও ভীষণ ভালো লাগে। না, আমি মেকআপটা ক্যারি করি কম, কারণ আমার স্কিন খুব সেনসিটিভ। এই যে সেনসিটিভ বলছিস, হ্যাঁ, আগামী 1 মাস পরে জলটা খেতে থাক, এই তো স্কিনই দেখবি অন্যরকম হয়ে যাবে। দেখ, তোদের সামনে বসে আছি তো, 50 বছরের স্কিন দেখ, 51 বছরের স্কিন দেখ। ওই জন্য আমি কমেন্ট করেছি, দেখেননি যে ওটা উল্টে দিন, 51টা উল্টে দিয়ে দেখুন, মিরাক্কেল হয়ে যাবে। এখনো অবধি আমি 18 থেকে 20 ঘন্টা খাটতে পারি আমি।
না ঘুমোতে দিলেও চলবে, না খেতে না দিলে ওই চলবে। এনার্জিটা কিন্তু আমার হেভি আছে। হ্যাঁ, আমি আমি এত জার্নিং করি কিন্তু আমার কোনো কষ্ট হয় না। আহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাপটা নিয়ে একবার বলো, কফি উইথ জেডি স্টাইলের সাথে। ইয়েস, এখনো অবধি আমাদের নতুন ডিজাইন তৈরি হয়ে গেছে, হকাই কলকাতায় আমাদের ডিজাইন করেছে। এই কাপটা লাস্ট কাপ তোদের জন্য আছে, এরপরের ডিজাইন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে একটু। তো আমাদের নতুন প্রোগ্রামের নামটা আগে ছিল হ্যাশট্যাগ জেডি বুড়োর চায়ের আড্ডা, এখন সেটা হয়েছে কফি উইথ জেডি। কারণ কোনো একটা বড় কোম্পানি আমাদেরকে ব্র্যান্ডিংও করছে, খুব সুন্দর একটা স্টুডিও তৈরি হচ্ছে আমাদের। থ্যাংক ইউ হকাই, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, অনেকগুলো কাজ করে দেওয়ার জন্য। হকাইয়ের স্টুডিওতে খুব তাড়াতাড়ি আমরা একটা শ্যুট করছি। সায়ন্তিকা কর্মকার লিখেছে, দাদা এভাবেই থেকো হাসি খুশি। আরে যখন জেলে ছিলাম 15 দিন, সেখানেও তো হেসেছি, কেঁদেছি, খুব কেঁদেছি, হেভি কেঁদেছি, রোজ কাঁদতাম, প্রচুর কাঁদতাম। তো ভগবান একটা বয়স্ক লোককে পাঠিয়ে দিল আমার কাছে। সে বললো রোতা क्यों है? मैं बोला फैमिली को छोड़ के ये जगह में, बोले ये जगह दूसरा कोई देखा? बोला हम सब ने नहीं देखा। बोले तुम राज हो, तुम राजा हो, इसीलिए तुम देख पाया। বলে আমাকে উনি হিন্দিতে, আমি হিন্দি বললে সবাই একটু আবার বেশি হাসবে, উনি বললেন যে যত স্বাধীনতা সংগ্রামী আছেন সবাই জেল কেটেছে, তারা আজ স্বাধীনতা সংগ্রামী, তাদের ছবি আমরা দেয়ালে টাঙাই। আমিও বেটা তোমাকে আজকে বলছি, তোমার যে ছবি মানুষ নিয়ে ট্রোল করছে, তোমার কোমরে দড়ি বাঁধা ছবি নিয়ে ট্রোল করছে, ওই ছবি একদিন পয়সা দিয়ে বিক্রি হবে। এমন ইন্সপিরেশন পেয়ে গেলাম না, যে কোনো কাজকর্ম করে না, সে জেলে বসে বিরিয়ানির প্যাকেট তৈরি করে ফেললাম 100 খানা। এটা না দারুণ ব্যাপার কিন্তু। সেদিনকে গুড ফ্রাইডে ছিল, সেদিন গুড ফ্রাইডে ছিল, তো জেলে সেদিনকে বিরিয়ানি খাওয়াচ্ছিল, তো বিরিয়ানির প্যাকেটটা আমাদেরই তৈরি করতে হবে। এত মন ভালো হয়ে গেছে, বিরিয়ানির প্যাকেট তৈরি করতে বসে গেছি, 100 খানা বিরিয়ানির প্যাকেট তৈরি করেছি, যে বাক্সগুলোকে ভাঁজ করে না, ভাঁজ করে। আমি আমার লোককে শেখাচ্ছি, আরে একটা একটা করে না, এইভাবে ফর্মা করে কাজ কর, একসঙ্গে 5টা হয়ে যাবে, করে ফেললাম। বর্ষা বড়ুয়া, এটাই আমার ফার্স্ট ছিল, ফার্স্ট ইয়ার, ওটাই আমার ফার্স্ট ছিল, ফার্স্ট ইয়ার হয়ে গেল, বুঝতে পারিনি পারবো বলবো না মডেল হতে, বাট কিছু অন্তত পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই তো বলছি বর্ষা, তোকে একবার লাইভে ডাকবো, একবার যোগাযোগ করিস। এটাই তো, এই যে 1 বছর হয়ে গেছে তুই মডেল নিজেকে ভাবছিস, এটাও তো আমাদের ইন্ডাস্ট্রি। ইতিশ্রী, দাদা আমি আজকাল দেখছি যাদেরকে আমি খুব কাছের ভেবেছি তাদের অনেক ছোট মনোভাব। এখন আমার একটাই স্বপ্ন, আমার যে যা বলুক, যতটা আগাতে পারি আগাবো, কোনো মানুষের ভালো করতে পারলে করব, মানুষকে খুশিতে রাখার চেষ্টা করব, প্রচুর হাসাবো। অনেকে কমেন্ট করে আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি, কিন্তু এতটাও বড় হইনি। তবে যেদিন মরে যাব, একজন বড় সেলিব্রিটির থেকেও বেশি লোককে কাঁদাবো, এটাই আমার স্বপ্ন। দেরি আছে, দাঁড়া দাঁড়া, আগে 2-10টা ছেলের মাথা ফাথা খা, তারা তোর জন্য উল্টে পাল্টে যাক, তারপরে ওসব ভাববি, দেরি আছে এখনো। বর্ষা বড়ুয়া লিখেছে, কেন সবাই সবাইকে মডেল বলে, বাট আমি বলি না, বাট কিছু পেরেছি। এই পাড়াটাই তো পজিটিভিটি, পাড়াটাই পজিটিভিটি। ইন্দ্রাণী লিখছে, গুড ইভিনিং অল, গুড ইভিনিং ইন্দ্রাণী। হকাই লিখেছে, অলওয়েজ ঝটপট এসো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি স্টুডিওতে একটা শ্যুট করবো। কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়েছিস? ওটা কার? ওটা ওর। খেয়ে নে। যাই হোক, যেটা বলি সেটা হলো, এখনো অবধি প্রফেশনের সব থেকে স্যাড মোমেন্টস, আচ্ছা, তারপরে তুই বলবি। হ্যাঁ আছে, অনেক আছে। যেমন হচ্ছে রিসেন্ট একটা ঘটনা বলি, আগের ঘটনাগুলো আমি সব তো বলতে চাইছি না, ভালো লাগছে না বলতে, কারণ ভালো মুহূর্তে আমি খারাপ কিছু টেনে এনে আমার মোমেন্টটা নষ্ট করতে আমি একদমই চাই না না, আসলে ব্যাপারটা কি, তুই যে খারাপটা বলবি না, উল্টো দিকে যারা আমাদের মডেলরা আছে, তারা তোর এখান থেকে কিছু না কিছু শিখে নেবে।
কিছু না কিছু শিখে নেবে, কারণ সবার সঙ্গে তো সবকিছু হয় না, হতে তো পারে। আমি বলছি না যে আমি খুব বড় মডেলস বা কিছু, ঠিক আছে, বা কিছুই বলছি না, আমি কিছুই না, ঠিক আছে, ইন্ডাস্ট্রির মধ্যে আমি কিছুই না, কিন্তু আমার ইচ্ছা আছে কিছু হওয়ার। একদম। হ্যাঁ, এবার একটা রিসেন্ট একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে, বলি সেটা। ঠিক আছে, সেটা হচ্ছে তাদের স্টুডিও হচ্ছে দমদম হচ্ছে, ওরা বললো যে এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে আছে। আর আমাদের বারুইপুর যেটা হয়েছে না নতুন, যেখানে হচ্ছে কি বলে ওই জায়গার নামটাই ভুলে যাচ্ছি, জেলের অপোজিটে যে সব হ্যাঁ, হ্যাঁ, আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওদের নাকি স্টুডিও আছে। তো আমাকে বললো যে 2 বছরের জন্য এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্ট কিসের এগ্রিমেন্ট? বললো যে আমাদের এরকম করতে হয়, কারণ আমরা চাই না যে আমাদের এখানে কোম্পানিতে এগ্রিমেন্ট করলে বাইরে তুমি আর কোনো কাজ করো, ঠিক আছে। বাবা, এত উপরে উঠে গেছি আমি। যাই হোক, আমি বুঝলাম ব্যাপারটা। তারপরে আমাকে বললো এই ফটো পাঠাও, নর্মালি ফটো আমি পাঠিয়েছি, আমি এমন কিছু ফটো পাঠাইনি যাতে আমার প্রবলেম হয়। পাঠানোর পরে সে বলল ঠিক আছে, বলে যখন এগ্রিমেন্ট করতেও গেছি, আমি আমি ব্যাপারটাকে দেখতে গেলাম, কপি, আমার এগ্রিমেন্ট কপিগুলো আমার কাছে আছে অলরেডি, ঠিক আছে। আমি সব আমি আমি একটা জিনিস করি না, সব কিছুর প্রমাণ রেখে দিই, এটা আমি করি, এটা ছোট থেকে আমার অভ্যাস, ঠিক আছে। তো এবার সেগুলো আমি রেখেও দিয়েছি, কিন্তু এগ্রিমেন্ট কপিটা পুরো ভুল, একদম জাল। আমি সবাইকে একটাই কথা বলতে চাই, কিছু না বুঝে, কিছু না জেনে ভুলভাল মানে সিদ্ধান্ত নেওয়া উচিত না। কথাগুলো এড়িয়ে যাচ্ছে কারণ হচ্ছে ঘটনাটা আমার সঙ্গে বিচ্ছিরিভাবে হয়েছে, ঠিক আছে। সারা দিন আমি ছোটখাটো একটা আমি জব করি, সেখান থেকে আমি ছুটি নিলাম, সেখান থেকে মুগও খেলাম, ঠিক আছে, ছুটি নেওয়ার জন্যে। তারপরে এরকম একটাই, আর কিছু আমার বলার নেই। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যে যখনই কেউ এগ্রিমেন্টের কথা বলবে, এগ্রিমেন্ট সেই কোম্পানি করতে পারে যে একটা রেজিস্টার্ড কোম্পানি। রেজিস্টার্ড কোম্পানি কিনা সেটা তার লেটার হেডের যে লেখাটা আছে, সেই লেখাটা, ধরুন একটা কোম্পানির নাম হচ্ছে জেডিডি এন্টারটেনমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আপনারা নামটাকে কপি করবেন, সঠিক স্পেলিং দিয়ে গুগলে যাবেন, ওটাকে দিয়ে সার্চ মারবেন। ওই নামে যদি কোনো কোম্পানি থাকে, সঙ্গে সঙ্গে সেটাকে রিডাইরেকশন হয়ে চলে যাবে এমসিএ, মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স, সেই লিঙ্কে চলে যাবে, সেখানে দেখিয়ে দেবে কোম্পানির টোটাল স্ট্যাটাস। এই যে আইটা, আমাদের যে আইটা ক্লাব অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল আর্টিস্ট অ্যান্ড আর্ট ওয়ার্কার্স, এই যে এত বড় নামটা, এটা লিখলে, ক্লিক মারলেই সঙ্গে সঙ্গে দেখবেন এমসিএ থেকে আমাদের কোম্পানির স্ট্যাটাস দেখিয়ে দেবে। স্ট্যাটাসটা আগে দেখতে হবে। সেদিনকে একজন একটা এগ্রিমেন্ট পেপার পাঠিয়েছে, আমাকে বলছে দাদা আমি একটা এগ্রিমেন্ট করতে এসেছি, দেখো তো আমি এই কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করবো কিনা। তখন তার কোম্পানিটা লেখা আছে কি যেন, কি ম্যাটকম ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ম্যাটকম নেটকম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আমি নাম দেখেই প্রথমে বলে দিচ্ছি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি এখানে কোথা থেকে, এটা তো ফ্যাশন ইন্ডাস্ট্রি, এখানে তার নিশ্চয়ই ওই ইন্ডাস্ট্রি আসবে না। তবুও একটা ফোনে দেখলাম আর একটা ফোনে সার্চ মারলাম, আমি বললাম এই নামে কোনো কোম্পানি নেই, এই নামে কোনো কোম্পানি নেই, তুই ওদেরকে বল যে আমি কোম্পানির নামটা সার্চ করতে দিয়েছি, যদি আপনার কোম্পানি না থাকে, যাকে সার্চ করতে দিয়েছি সেই আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবে, সে অ্যারেস্ট করিয়ে দেবে। এই কথাটা ও মেয়েটা আবার খুব মানে খুব বাচ্চা, খুব আদো, সে সেটা আবার ইয়ার্কি করে বলেও ফেলেছে। যে মেয়েটাকে রিসেপশনে বসিয়ে রেখে গেছিল, যে মেয়েটাই কাজটা করছিল, সেই মেয়েটা উঠে পালিয়ে গেছে ভেতরে। আমাকে বলছে দাদা আমি কি এখনো বসে থাকবো? হ্যাঁ, চা খেয়েছিস? বলে হ্যাঁ দিয়েছে, চা দিয়েছে। হ্যাঁ, আর এক কাপ চা খা, তারপরে বেরোবো, কারণ এখানে তোর কাজ হবে না। বলছে দাদা রিসেপশনে অনেকগুলো মেয়ে বসে আছে, সবাইকে গিয়ে বলে দেয় এই নামে কোনো কোম্পানি নেই, কোম্পানিটা বলে বেরিয়ে চলে আয়। যারা আমার পিঠ পিছে আমাকে ভুলভাল কমেন্ট করে ঠাট্টা করে, তারা প্রতিদিন আমাকে ফলো করে, এটাই আমার কাছে প্রাপ্য, এটাই ঘটনা ইতিশ্রী। ঠিক। ইন্দ্রাণী লিখেছে কফিটা মিস করছি, সঙ্গে তোমাদেরও, তুই যেখানে গেছিস সেখানে বসে থাক, এনজয় কর। এবার তোর
এবার তুই বলবি তোর এখনো অবধি সব থেকে নেগেটিভস অনেকগুলো বলতে পারিস, যতগুলো বলবি ততগুলো কারণ ও মানুষ বেশি দিন সাবধান আছে হবে। তো অনেক নেগেটিভ আছে। নেগেটিভ, আমি নেগেটিভ নিয়েই চলছি, মানে ডেইলি নেগেটিভ কিছু না কিছু হচ্ছে ডেইলি। ওই জন্য তো বললাম যে পজিটিভ এক্সপিরিয়েন্স নেই। বল শুনি। নেগেটিভ মানে আমার সাথে তো খারাপ, এত খারাপ হয়েছে যে মানে শুটের নাম, শর্ট ফিল্মের নাম করে ডেকেছে। আমি তখন প্রথম আসানসোল থেকে এসে কাজ করছি। হুম। শর্ট ফিল্মের নামে ডেকেছে, দিয়ে আমাকে মহানায়ক উত্তম কুমার ওখানে মেট্রো স্টেশনের নাম ডেকে ওখান থেকে আমাকে রিসিভ করেছে, করে ওখান থেকে ওরা আমাকে জোকায় নিয়ে যায়। ওখান থেকে জোকা? ওখান থেকে জোকায় তাদের গাড়িতে করে নিয়ে যায়, বলে মিটিং হবে। অনেকটাই জোকা এবার বলতে। তখন যেহেতু নতুন আর আন্ডার এজে, তখন এত কিছু জানি না, প্রফেশনের এত মার পেজ কিচ্ছু জানি না। যেমন বলেছে তেমন চলে গেছি। তো বারবার শুধু বলছে যে মিটিং হবে। এবার যেহেতু আন্ডার এজে রয়েছি, কোনো হোটেল বারবার ওরা হোটেলে গিয়ে আমার আধার কার্ডটাকে শো করাচ্ছে, অ্যালাউ করছে না, আন্ডার এজে যেহেতু আছে। আলটিমেটলি আমাকে একটা মানে রেড লাইট এরিয়াতে আমাকে নিয়ে আসা হয়, কালীঘাট চেতলার রেড লাইট এরিয়া। মানে ওই মানে আগে জোকাতে যায়, জোকাতে গিয়ে যেহেতু কোনো মানে হোটেল পায়নি, আবার ওখান থেকে ব্যাক করে এসছে চেতলা এলাকায়। যেহেতু দেখলো যে আমাকে কোথাও কোনো হোটেলে আর অ্যালাউ হচ্ছে না, আমি এটাও বলেছিলাম যে মিটিং তো, শুধুমাত্র মিটিংটার জন্য হোটেল কেন লাগবে, আমরা তো কোনো ক্যাফেতেও বসতে পারি, মিটিং এর জন্য হোটেলই দরকার কেন? বলে না তুমি বুঝবে না, এগুলোর জন্য অনেক ব্যাপার থাকে, এগুলো হোটেল ছাড়া meeting কজন করা ছিল যায়। তোর সাথে? আমার সাথে আমাকে যে ছেলেটা নিয়ে এসেছিল ওর নাম শুভ্রজিৎ। আমি মানে আমি এই জন্য শুধু টাইটেলটা, বললাম, শুধু টাইটেলটা বলিস না, মানে যদি হ্যাঁ। খুব নেগেটিভ না হয়। আমি এই জন্যই নামটা বললাম যে অ্যালার্ট থাকা ভালো এই ধরনের। না তাহলে ঠিক মানুষের আছে, তুই কাছে। যদি বলতে চাস বলতে পারিস। কারণ আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটা আর কোনো মডেল যাতে না করে। আমাকে সেখান থেকে চেতলার মতন জায়গায় নিয়ে এসে ওখানে দাঁড় করানো, মানে ওই সিনটা আমি ভাবতেই পারি না, মানে ওটা আমার লাইফের সব থেকে খারাপ একটা মেমোরিজ। মানে ছেলে ছিল একটাই? ছেলে একজন ছিল আর একজন বয়স্ক লোক ছিল। তো মানে যে গাড়িটাতে নিয়ে গেছিল সেটা কি ওদের নিজস্ব গাড়ি না ভাড়া গাড়ি? নিজস্ব? একজন দুটো বাইক ছিল। ও বাইকে করে নিয়ে গেছে? যিনি বয়স্ক লোক ছিল উনি আলাদা একটা বাইকে ছিল, আর যে কম এজের ছেলেটা ছিল উনি আমাকে নিয়ে যাচ্ছে। মানে উনি তোকে হেলমেট পরিয়ে জোকায় নিয়ে গেছে প্রথমে, হ্যাঁ। 2-3টে হোটেল ঘুরেছে, হ্যাঁ, আবার ওখান থেকে ব্যাক করে ওখান থেকে এসছে। আবার যখন দেখছি আর কোথাও হচ্ছে না তখন চেতলায় আসবে। হুম। তো ওনাকে মানে ওনার ইন্টেনশন হচ্ছে যেভাবে হোক আমাকে কোনো একটা চার দেওয়ালের রুমের ভেতর নিয়ে যেতেই হবে। আর আমি ওনাকে এটাই বলে নিয়েছি, যেহেতু আমাকে ব্যাক করে যেতে হবে, আসানসোল ব্যাক করে যেতে হবে, উনি বারবার বলছে যে যাই হয়ে গেছে ঠিক আছে, আমাদের মিটিং এর টাইমটা তো ওয়েস্ট হচ্ছে এভাবে ঘুরে ঘুরে, আমরা বাইরে কথা বলে নি, কাজেরই তো কথা। উনি কিছুতেই করবে না, আলটিমেটলি সেই জায়গায় আমাকে নিয়ে যায়, দিয়ে ওখানে খুব খারাপ আমার এক্সপিরিয়েন্স। তো সেখান থেকে আমি যেভাবে হোক বেরিয়ে আসি। মানে তোকে নিয়ে যায় রুমের ভেতরে নিয়ে যায়? না, আমাকে তাহলে সেটা পারেনি তো, আমার সেটার জন্য অনেক ব্যবস্থা করেছিল। এমন হয়েছে যে সামনে ওখানকার লোকদের সাথে কথা বলে ওই রুমে নিয়ে যাবে, আরো মানে এই কথাগুলো আমি জানি না বলতে খারাপ লাগছে। হ্যাঁ। কি করে বলবো। তো ওখানকার কিছু লোকাল মহিলা আমাকে মানে কিছু ইঙ্গিত দেয় যে এরকম কিছু একটা ব্যাপার আছে, যে তুমি, তোমার তো মনে হচ্ছে বয়সটা কম, তো তুমি কি এরকম কিছুর জন্য রাজি, মানে আমাকে এরকম একটা কথা বলে। তো আমি তখনও বুঝতে পারছি না আমি কোথায় দাঁড়িয়েছি, আমি জানি না ওই এরিয়াটা কি, আমি কোনোদিনও জানি না, কি করে বুঝবো। তারপরে একজন মহিলা আমাকে বেশ ব্যঙ্গ করে যে হ্যাঁ এসছো, তুমি জানো না তুমি কোথায় এসছো, বলে ব্যঙ্গ করে কথাটা বললো। তখন সবটা আমাকে পাশে একজন বৃদ্ধা মহিলা ছিল, ওই বৃদ্ধা মহিলা আমাকে সবটা বলার পর আমি ওখান থেকে মানে ওই ছেলেটার সাথে অনেক ঝামেলা করে, সামনে ট্রাফিক পুলিশ ছিল, ওখানে দৌড়ে গিয়ে বলে আমার প্রবলেমটা বলে, আমার তার মধ্যে আবার এত রাত হয়ে গেছে সেদিনকে 0% চার্জ মোবাইলে, আমি জানি না ওখান থেকে কি করে বেরোবো, কারোকে ফোন করার নেই, কিচ্ছু নেই। তো ওখান থেকে লাস্টে একজন পুলিশের কাছে ফোন নিয়ে আমার একটা ফ্রেন্ডকে ফোন করে সেখান থেকে বেরোই। তো আমার একটাই বলার যে যেখানে যাচ্ছ, নতুন নিউ কামার যারা কাজ করছো, যেখানে যাচ্ছ খুব ভেবে চিন্তে যাওয়া ভালো, খুব ভেবে চিন্তা। আজকে আমি সেদিনকে অনেক বুদ্ধি করে সেখান থেকে বেরিয়েছিলাম, হয়তো আমার মতো অনেক মেয়ে বেরিয়ে আসতে পারে না।
বা ওখান থেকে বেরিয়ে আর না আসার ফলে অনেকে এই প্রফেশনে আর আসতেও চায় না, হয়তো বাড়ি ব্যাক করে যায়। আমাকে এরকম ধমকি দিয়েছিল যে আজকে যেটা হলো তার জন্য পরে তোমাকে দেখে নেওয়া হবে, পরে তোমাকে দেখে নাও, আমি উল্টো তোমাকে কলকাতায় তুমি দেখো কলকাতায় পারি। আমি ঠিক আছে, আমি কলকাতায় ট্রাফিক পুলিশটাকে যখন বললি, ট্রাফিক পুলিশ কিছু করলো না? কিছু বললো না। সব সময় সব ব্যবস্থা হয় না। না, ওরাও তো খুব একটা ভালো মানুষ হয় না। না 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 না, আসলে সবার তো একটা ডিপার্টমেন্ট থাকে, আর অযথা ঝামেলাতে কেউ এই সমস্ত ঝামেলাতে না খুব একটা মানুষ পড়তে চায় না, এটা হচ্ছে মেন ব্যাপার, যে কারণেই তো এত মানুষ এত। কিন্তু ওদের তো ঝামেলাটা মানে মেটানোর জন্য ওদেরকেই রাখা না, কিন্তু ওরা মেটাবে না। ওনারা শুধু ওইটুকু হেল্পটাই করলো। ফোন যেহেতু আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, আমি কাউকে কল করতে পারছি না, তো সেক্ষেত্রে উনি ফোনটা দিয়ে হেল্প করলো যে আমি যাতে কারোর সাথে কথা বলিনি। আর আমি তখন যেহেতু ডেলি প্যাসেঞ্জারই করি, আমি জানি যে আমার ফোন সুইচ অফ হয়ে গেলে আমি কন্ট্যাক্ট করতে পারবো না, সেজন্য আমার সব সময় ডায়েরিতে প্রত্যেকের নাম্বার নোট করা থাকে। তো এটাও কিন্তু একটা শিক্ষা, যেটা আমি বহুদিন পর কারোর মুখ থেকে শুনলাম, যে একটা ডায়েরি মেনটেন করা যেখানে ফোন নাম্বারগুলো থাকবে। একদম ঠিক, কারণ মডেলদের মোটামুটি ফোনে চার্জ কমে যায় তাড়াতাড়ি, কারণ এত দেখেছি ঘাটে আমি। ফোন। এত ফোন তা তখন তো আমি ডেলি প্যাসেঞ্জারই করতাম। সবাইকে বলছি, মডেলদেরকে জন্মদিনে গিফট করতে হলে পাওয়ার ব্যাংক গিফট করুন, ভালো পাওয়ার ব্যাংক। তো ওটা আমার লাইফের মানে খুব খারাপ এক্সপিরিয়েন্স। তারপরেই আমি মেনলি কলকাতায় স্টে করা শুরু করলাম, যে না এইভাবে প্রবলেমে পড়ার থেকে কলকাতায় থেকে কাজ করা ভালো। আচ্ছা, এটা খুব ফ্র্যাঙ্কলি কথা জিজ্ঞেস করি, আজকের ডেটে ইউ আর 23+, আজকের ডেটে তোর মধ্যে কতটা কনফিডেন্স আছে যে আমাকে ভাই পটানো অত সহজ না? এটা জানতে চাই। আছে বলে এখনো এই Yes! পজিশনে রয়েছি। ইয়েস, আমাকে আজকে ও তো বলছে, ওই লোকটা আমায় বলেছিল যে তোমাকে আমি দেখে নেব, তোমাকে কলকাতায় আমি ঢুকতে দেব না। তারপর থেকে 5 বছর হয়ে গেল, আমি ও তোর কি চাইনি দেখেছে, যে তুই ওর কি লাইফটা দেখেছিস? দেখুক। আর আমি তাকে তারপরে আমি তাকে টলিগঞ্জে দেখেছিলাম 2-3 বছর পরে। আমি তাকে ওই দাদাটাকে ডেকে বলেছি যে আমি কিন্তু আছি, যদি তোমার কিছু আমার ক্ষতি করার থাকে করে নিও, আমার অ্যাড্রেসটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, করে নিও, আমি কলকাতায় এখন থাকি। আমি তাকে মুখের সামনে কথাটা বলে চলে গেছি। আমি জানি যে আমি সৎ, ও কিচ্ছু করতে পারবে না আমার। আমার সাথে আমার ভগবান আছে, আমি আমার সাথে একদম সব থেকে বড় পাওয়ার উনি আছেন আমাদের সাথে। যেখানে আমি সৎ সেখানে দুনিয়ার কোনো নেগেটিভিটি ধরতে পারবে না। একদম, এটাই আমাদের ইন্ডাস্ট্রি, এটাই আমাদের ইন্ডাস্ট্রি, যে আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা না অনেকের থেকে আলাদা। আমরা অনেক বেশি বুঝি, হ্যাঁ আমরা বেশি বুঝি, কারণ আমরা জানি, বেশি বুঝতে হয়। একদম আমরা জানি আমাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার জন্য উল্টো দিকের মানুষ ওয়েট করছে। একদম আমরা যদি বেশি না বুঝি, আমাদেরকে কবেই আমরা কোথায় চলে যাব, আমাদের খুঁজে পাওয়া মানে যাবে না। কবে আমরা কোথায় চলে যাব বলতে খারাপ লাগছে, আমি তো একটা বাবার জায়গা থেকে, মানে অ্যাট দি রেট অফ আমাদের জায়গাটা রেড লাইটই, একদম। মানে আমি যেটা এতদিনে বুঝে গেছি, আমাদের জায়গাটা রেড লাইটই। আমি এই যে ধর আমি একটা বড় এই আইটা ক্লাব যেটা আমি তৈরি করেছি, এটাতে আমি তোরা জানিস কি জানি না, যে আমি মডেলদেরকে, মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, এদের জন্য একটা কোর্স নিয়ে আসছি, যেমন তোরা তো হয়তো কোনো কোর্স করা নেই, না ঠিক আছে? আজকের ডেটে তুই যদি জয়স্মিতার সাথে আধ ঘন্টা কথা বলিস, তুই বলবি ও মডেল, আমিও মডেল, তোর নিজেকে ছোট মনে হবে। আমি আমার নিজের মেয়ের সম্বন্ধে বলছি, কিন্তু বুঝতে পেরেছি। তোর মনে হবে এত পলিশ হতে পারে একটা মডেল, এত পলিশ। এই পলিশিংটা, এটা আমি খুব সস্তায় একটা প্যাকেজ করাবো, যেটায় আমি মডেল, মেকআপ আর্টিস্টদেরকে 6 মাসের একটা কোর্স করাবো, যে কোর্সে হাঁটা চলা, চাল চলন, ড্রেস সেন্স, তোর ডাক্তারি কোনো প্রবলেম, তোর কোনো প্রবলেম থাকা, চোখের প্রবলেম থেকে আরম্ভ করে শারীরিক প্রবলেম, চুলের প্রবলেম, সমস্ত কিছু আমরা টেক কেয়ার করব। আগামী 6 মাস পুরো তুই আমাদের দায়িত্বে থাকবি, সাথে তোকে আমরা ইভেন লেন্স কি পরবি সেটা পর্যন্ত তোকে আমরা সাজেশন দিয়ে দেবো। তুই বাড়িতে যাওয়ার পরে কি ড্রেস পরবি সেটা পর্যন্ত তোকে আমরা ঠিক করে দেবো। আফটার 6 মান্থ যখন তুই একটা মডেল লেডি হয়ে গেলি, তখন তোকে একটা সার্টিফিকেট দেবো, যে সার্টিফিকেট আর যে আইডেন্টিটি কার্ড তোকে
365 দিন মানুষের নজর থেকে আলাদা রাখবে। এটাই আমার স্বপ্ন। এটার জন্য আমার 10 CR দরকার, 10 কোটি টাকা। 10 কোটি টাকা দরকার। লোকের স্বপ্ন কত হয়? 10 লাখের হয়। আমি 10 কোটি টাকার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখ। সেটা করতে গিয়ে যেখানে গেছি 90% জায়গায়, এই আসানসোলের কথাই বলছি, আসানসোল আর পাটনা, এই দুটো জায়গাতেই আমাকে এরা শুধু টাকার এগেনস্টে টাকাই চেয়েছে, ইন্টারেস্টই চেয়েছে। বাট ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গল, দুর্গাপুর, হ্যান ত্যান এইসব জায়গায় যত ইনভেস্টারের কাছে গেছি সব মেয়ে মেয়ে আর মেয়ে। মানে আমরা যেন এমন একটা প্রোডাক্ট, আমরা যেন শোয়ার জন্যই জন্মেছি। হ্যাঁ, আমরা যেন শোয়ার জন্যই জন্মেছি। এটাই এটাই মানে আমরা ডেইলি এটাই বিশেষ করে ভাবি যে আমরা মানে প্রোডাক্টিভ, মানে যেখানে যাই আমাদের আর কোনো কথা নেই। সেই চায়ের কাপের মতো। তুমি যদি ওটা পারো তাহলে দুনিয়া তুমি সবকিছু পারবে। আমি আবার কি শেখাই বলতো? আমি পারি, আপনি জানেন তো? আমি পারি, আপনি জানেন তো যে আমি এটা পারি? এটা আমার বেস্ট পারফরমেন্স। আমার এই বেস্ট পারফরমেন্স দেখানোর জন্য আপনি আপনার পারফরমেন্স দেখিয়ে দিন। আগামী 2 মাস আপনি আমাকে কি কি কাজ দিতে পারেন? আগামী 2 মাস সবসময় সবাই থাকে না। ওইটাই তো বলছি, যে তোকে কম্প্রোমাইজের কথা বলবে না, সে একদমই থাকে না। যে তোকে কম্প্রোমাইজের কথা বলবে তাকে বলবে স্যার কম্প্রোমাইজ কি? কম্প্রোমাইজ মানে তো একটা ম্যানিকুইনের সাথে শোবেন, আর কিছু না তো। একটা ম্যানিকুইন দাঁড় করানো থাকে, একটা শর্ট স্কার্ট পরানো থাকে, সে আর কম্প্রোমাইজ যার সাথে করতে যাচ্ছেন সেও একই জিনিস। ঠিক আছে? আপনাকে আমি একটা কথা বলি শুনুন, আপনি আমার সাথে কম্প্রোমাইজ করতে চাইছেন আমাকে কাজ দেবেন বলে, তো আমি আপনাকে বলছি আপনি 2 মাস সময় নিন। 2 মাসে আপনি আমাকে এত কাজ দিন, আমি আপনাকে ডেকে নেবো একদিন। যান, 2 মাস পরে আপনি আমাকে কত কাজ দিতে পারেন দেখি। 2 মাস পরে আমি আপনাকে ডেকে দেবো, যান। আর সেদিন কিন্তু আমি আপনার সামনে ম্যানিকুইন হয়ে আসবো না। বুঝতে পারলাম? কোনো একটা মডেল আমাকে এই কথাটার এগেনস্টে জিজ্ঞেস করেছিল যে আপনি কি আপনার মেয়েকেও এই একই সাজেশন দেবেন? আমি বললাম হ্যাঁ। হ্যাঁ, আমাদের কাছে সেই সাহস, সেই শক্তি, সেই জোরটা আছে বলেই আমরা এই প্রফেশনে এসেছি। নার্স, সিনিয়র ডক্টরদেরকে খুশি করতেই হবে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থেকে আরম্ভ করে মানে এয়ার হোস্টেস, হ্যাঁ। সবাই সেম। অফিসের বস ভার্সেস অফিসের স্টাফ। টিচার, স্কুলের টিচার, তাদের মধ্যে শুধু আমাদের প্রফেশনটাই ঘাঁটা। দেখ, আমাদেরকে নিয়ে লোকে এরকম করে আঙুল দেখায়। তো সবসময় সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, ওই জন্য আমাদের প্রফেশন তো চারদেওয়ালের মধ্যে নেই। ওই একটা কথা আছে না, মাছ খাই সব পাখি আর দোষ হয় মাছরাঙা। এটা হচ্ছে সেম গল্প। যত খারাপ আমাদের প্রফেশন, কিন্তু আমাদের প্রফেশন ছাড়া মানে বিনোদন ছাড়া মানুষের চলে না। একদম সারাক্ষণ মোবাইল, টিভি তো থাকবেই। ওরকমই 10টা মডেলের ড্রেস দেখে শপিং করা, সবকিছু করছে, কিন্তু সেটাই যখন পাশের বাড়ির মেয়ে করছে তার মধ্যে খারাপ কেউ হয়। আমাকে আমার পাড়ার মামার বাড়ির পাড়ায় সবাই বলে তোমার নাতনিটা কি পরে বেরোই দেখো। আমার তখন দিদুন বলে তোরা ভালো কিনে দে, তাহলে ভালো পরে বেরোবে। হ্যাঁ, সিম্পল কথা। আমার মেয়ে হট স্কার্ট পরে 777 দুর্গা শুটে গেছে। 777 দুর্গা শুট হচ্ছে প্রিন্সেপ ঘাটে। সেখানে আমার মেয়ে, ওর সেদিনকে মুম্বাই ফ্লাইট ছিল, 5:05 ওর ফ্লাইট ছিল, 3টের মধ্যে ঢুকে পড়তে হবে এয়ারপোর্টে। বাট ও কোনো রকমে, যেহেতু রেগুলার যাতায়াত করে, ও ফ্লাইটটাকে রিস্কিডিউল করিয়েছে। 8:55 ফ্লাইট নিয়েছে। ওর কাছে টাইম চলে এসছে। ও কি করেছে, ওই অবস্থায় ট্রলি নিয়ে আমাদের 777 দুর্গায় চলে গেছে। একটা পিঙ্ক কালারের ড্রেস পরে ও 777 চলে গেছে। সেটা অবভিয়াসলি সেটা শর্ট স্কার্ট বা হট স্কার্ট। সেটাতে আমি সেখানে একটা জায়গায় লিখেছি যে আমার মেয়ে মানে হচ্ছে এটাই আমার মা দুর্গা। আমার মেয়ের একটা শর্ট স্কার্ট পরা ছবি, ও পোজ দিয়ে আছে এরকম করে, আমি লিখেছি এটাই আমার মা দুর্গা। আর মেয়েকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, ওটা পাঠালে। এটাই আমার মা দুর্গা। তার নিচে 30টা কমেন্টস এসছে, আমি তখন দেখিনি।
সেখানে সবাই নেগেটিভ লিখেছে, এই কেমন মা দুর্গা, এরকম এরকম ব্যাপার, এরকম এরকম ব্যাপার। তো সব কিছু শেষে আমি তার নিচে লিখলাম, তোমার বাবার চোখে তুমি তার মা দুর্গা, এটা আমার মেয়ে, এ আমার কাছে মা দুর্গা। একদমই তাই। তারপরে দেখলাম 60% কমেন্টস দেখলাম টুকটুক টুকটুক করে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এটা আমার পজিটিভিটি, যে আমি মানুষকে বোঝাতে পেরেছি। দুটো ওয়ার্ডসে একটাই কথা সবাইকে বলি, যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির মেয়েরা, হ্যাঁ আমরা একটু গসিপিং পছন্দ করি, আমরা একটু গসিপ করি, কারণ আমাদের জগৎটা তো খুব হাইলাইটেড জগৎ, আমরা একটু গসিপ করি। বাট সবাইকে বলছি, দিনের শেষে কেরিয়ার নিয়ে ভাবতে হবে, আর কিচ্ছু না। বাবা মা পরিবারের কাছে আমাদেরকে একটা মেসেজ পৌঁছে দিতে হবে যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের মডেলিং ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি, এরা হচ্ছে সমাজের এমন কিছু, যেটা ও খানিকক্ষণ আগে বললো, আমরাই বিনোদন। যদি সবার তো এক একটা শখ থাকে, আমার একটা অদ্ভুত শখ। এইমাত্র খানিকক্ষণ আগে ইতিশ্রী একটা শখের কথা লিখেছে না, যে ওকে যারা আজ খারাপ বলছে, ও যেদিন থাকবে না তারা কাঁদবে, ওটাই ওর শখ। আমার একটা অদ্ভুত শখ, সেটা হলো একদিনের জন্য আমি এই আইটাকে যদি দাঁড় করাতে পারি, একদিনের জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রি শুধু ফেসবুকে তাদের ছবি আপলোড করবে না। একদিন আমরা স্ট্রাইক করব, গভর্নমেন্টকে দেখিয়ে যে আমরা কারা। সারা পশ্চিমবঙ্গ, আমি ভারতবর্ষকে নিয়ে ভাবছি না, আমার যে কোম্পানির নামটা তৈরি হয়েছে সেটা আমি ওয়ার্ল্ডকে কাজ করতে পারি, ওয়ার্ল্ড কানেক্ট করতে পারি, বাট আমি পশ্চিমবঙ্গকে নিয়ে বলছি। পশ্চিমবঙ্গের ইন অ্যান অ্যাভারেজ 1.5 লাখ মানুষ এই প্রফেশনে আছে, 1.5 লাখের মধ্যে 1 লাখ মানুষ একদিন ফ্যাশন ইন্ডাস্ট্রি একদিন কোনো ছবি আপলোড করবে না। এটা আমাদের দেওয়া একটা স্ট্রাইক হবে, স্ট্রাইক। গভর্নমেন্ট হেলে যাবে, ফেসবুকের সার্ভার জ্যামই হবে না সেদিনকে। সেদিনকে আমরা শুধু ঘুমোবো একটা দিন। এটা আমার একটা অদ্ভুত শখ। আমরাই বিনোদন, বল। আমরাই তো বিনোদন, আমাদের নিয়ে আমরা আমাদের দেখে তো মজার পাই। আবার আমাদেরকে নিয়ে কিন্তু কটাক্ষ, তাই না? করার জন্য তো তাদেরকে এই সুযোগটা তো করে দিতে আমরাই হয়। তো করে দিচ্ছি। লাস্ট উইকে একটা বাচ্চা মেয়ে, আমার হাতেই ও ওঠা, অ্যামাইরা রয়, দেখেছিস কিনা জানি না, তুই দেখেছিস হয়তো। অ্যামাইরা দেখেছি, রয়, হয়তো মনে পড়ছে না মুখটা, দেখেছি তো। অ্যামাইরা আর কি কে ছিল জানো ওর সঙ্গে? হ্যাঁ, অর্পিতা ওর সঙ্গে ছিল, অঙ্কিতা মেকআপ আর্টিস্ট, ওরা দুজন আগের লাইভে ছিল। তো সেখানে ওরা বলছিল যে ও মানে ওর যত কমেন্টস আছে না, সমস্ত কমেন্টসের নিচে কিছু বাংলাদেশি মানুষ এসে ওর ভুলভাল ছবি সমস্ত পোস্ট করছে। আমি লিখলাম যে বাবা কিছু মনে করিস না, আমি খুব সত্যি কথা লিখি একটা, আমরা ক্যামেরার সামনে নিজেদেরকে খুলে দিই, কিন্তু আমরা ক্যামেরার পেছনে এসে না, একটা বাড়ির মেয়ে, একটা স্কুলের স্টুডেন্ট, একটা বোনের, একটা দাদার বোন, একটা বাবার মেয়ে, আমরা ক্যামেরার সামনে আমাদেরকে ভগবান যে সুন্দর রূপটা দিয়েছে, এটাকে আমরা পাবলিশ করি, আর সেটাকে তোরা ফোনের ভেতর ডাউনলোড করে জুম করে করে দেখিস। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। অবশেষে তো আমাদেরকেই দেখে, এটাই অনেক। অবশেষে আমাদেরকেই দেখে, আমরা ছাড়া দুনিয়া অচল। অথচ আমাদের স্কার্ট যদি একটু উপরে উঠে যায়, তাহলে ফোনটাকেই উল্টো করে দেখবে মনে হয়, মানে বলতেও ছাড়বে না, দেখতেও ছাড়বে না, ফোনটাকে উল্টো করে দেখবে। খারাপ কমেন্ট করবে কিন্তু ওটাই জুম করে দেখবে। যদি স্কার্টটা উল্টে যায়। আমাকে একজন বলছে, জেঠুদা ওই যে মডেলটাকে দেখছো, ওই যে মেয়েটাকে দেখছো, ও মুম্বাইতে এখন কাজ করছে, মালটা কি তাড়াতাড়ি দেখলে উঠে গেল। বললাম ও ওই হোর্ডিংটা পর্যন্ত পৌঁছতে ওকে কতটা কষ্ট করতে হয়েছে তুই জানিস? হ্যাঁ, কি আবার কষ্ট করতে হবে? বললাম ওকে কতটা কষ্ট করতে হয়েছে, তুই হোর্ডিং এর নিচে যা, উপর দিকে তাকা, দেখতে পেয়ে যাবি। আমার কথার মধ্যে একটা দুষ্টুমি আছে কিন্তু।
এটা যে বুঝবে সে বুঝবেই। কতটা কষ্ট করে, কত কিছু করে, কত রোদ ঝড় বৃষ্টি পেরিয়ে তবে গিয়ে ওকে ওই হোর্ডিং পর্যন্ত সে পৌঁছতে পেরেছে। তাই মানে আমাদের ইন্ডাস্ট্রি সহজ মনে হয় দেখলে বাইরে থেকে, একদম নয়। এটাই আমার স্বপ্ন রে, একদম ইন্ডাস্ট্রিটাকে সহজ industry। করতে হবে, প্রতিটা মানুষের কাছে কাজ থাকতে হবে। সঞ্জয় কে শিশোদিয়া লিখেছে, প্লিজ শেয়ার ইওর কন্ট্যাক্ট নাম্বার অর কল মি অ্যাট ফোন নাম্বার। সঞ্জয় দা, আপনি কি আমাকে বলছেন? যদি আমাকে বলেন আমি আপনাকে ফোন করে নেব। ইতিশ্রী লিখেছে, কেউ কোথাও গেলে লাইভ লোকেশন শেয়ার করে দিও ফ্যামিলির কাছে অথবা কোনো ফ্রেন্ডের কাছে, যেটা আমি করে যাই। আমি যখন আসানসোল থেকে ডেলি প্যাসেঞ্জারি করতাম এটাই করতাম, অলওয়েজ মায়ের কাছে যাদের কাছে যাচ্ছি তাদের ফোন নাম্বার দিয়ে আসতাম যে মা আমার ফোন কোনো কারণে যদি না পাও তাদেরকে কল করে নেবে, আর যদি দেখছো তারা ফোনটা রিসিভ করছে না তারপরে ডিসিশনটা তুমি নিয়ে নিও কিছু একটা। আমি এটা করেই আসতাম। আমি আবার এটা একটু ক্লারিফাইড ভাবে ওকেও মনে হয় বলেছি, ক্লারিফাইড ভাবে বলি, যেখানেই শ্যুট করতে যাবি শুটিং স্পটে ঢুকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ ছাড়বি। বাড়িতে ছাড়িস, হাজবেন্ডকে ছাড়িস, বাবাকে ছাড়িস, মাকে ছাড়িস, বয়ফ্রেন্ডকে ছাড়িস, ক্লোজ ফ্রেন্ডকে ছাড়িস, একটা ভয়েস ফ্রেন্ড, আমি আমার কাজের জায়গায় পৌঁছে গেছি, তোমাকে লোকেশন শেয়ার করে দিয়েছি, আমার শ্যুটটা শেষ হবে, এই দাদা আমার শ্যুটটা কখন শেষ হবে গো? বললে 5টা। আমার শ্যুট শেষ হবে 5টায়, তুমি একটা কাজ করো, তুমি 2:30-3টের সময় চলে এসো, আমাকে পিক আপ করে নিয়ে যেও। দিয়ে খুব কাজে দিয়ে আবার সেটা যদি সত্যি সত্যি পাঠিয়েছিস, সেটার জন্য 1-2 সেকেন্ডের জন্য অডিওটাকে চালিয়ে বন্ধ করে দিতে হবে। কেন? উল্টো দিকের লোকটা শুনে নিল 2 সেকেন্ডের জন্য তুই অডিওটা পাঠিয়েছিস, হলো, তারপর থেকে তার কখনো সাহস হবে না তোর সঙ্গে নেগেটিভ কিছু ভাবার। আমি সেই রাতে ওইভাবেই বেরিয়েছিলাম ওখান থেকে যে আমাকে তোমরা এই জায়গায় এনেছো, তোমরা কিন্তু জানো না আমার লাইভ লোকেশন লোকাল থানায় দেওয়া রয়েছে। আমি একটু এদিক ওদিক হলে আমার এদিকে মোবাইলে 0% চার্জ, মনে ভয় যে আমি কি করে বেরোবো এখান থেকে, যদি মোবাইল চেক করে তো কিছু পাবে না, কোনো কারোর কাছে কোনো লোকেশন দেওয়া নেই আমার, কিন্তু আমি তাও ওই মুহূর্তে বলেছি আমার লাইভ লোকেশন দেওয়া রয়েছে, আমি এখান থেকে যদি না বেরোতে পারি তাহলে তোমরা বিপদে পড়ে যাবে, ওই একটা ভয় দেখে বেরিয়েছিলাম সেই দিন। ওটাই বলি যে আমার পরে যারা মানে একদম না জেনে জেনে আসে, আমি প্রত্যেকটা মেয়েকে চেষ্টা করি অ্যালার্ট করার যে একটু বুঝে শুনে আসো। সত্যিই তাই। ইতিশ্রী লিখেছে, এই গ্রুমিং ক্লাসটা কবে থেকে শুরু হবে? খুব তাড়াতাড়ি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। রুমাদি লিখেছে, কফিটা কিন্তু আমি বানাইনি। ও, কফিটা কিন্তু আমি বানাই। রুমাদি কফিটা বানিয়ে দেয়, হ্যাঁ তাও ঠিক। রুমাদি সরি গো, কতটা কফি নষ্ট হলো। নষ্ট হবে না, গরম করে খেয়ে নেবো, সংসারী মানুষ বল, গরম করে খেয়ে নিতে পারি আমরা। ইতিশ্রী লিখেছে, দাদা তোমার এই শখ আমি চাই খুব তাড়াতাড়ি পূর্ণ হোক, আমৃত্যু চেষ্টা করবো এটা পূরণ করার জন্য। আচ্ছা, দুজনের কাছেই রইল প্রশ্নটা, তুই শুরু কর। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ফিউচারের জন্য আমাদের প্রফেশনে যারা আসবে তাদের জন্য কি মেসেজ দিবি? তাদের জন্য মেসেজ আমি একটাই দিতে চাই, এটা কিছু খারাপ না, ঠিক আছে? যারা মন্তব্য করে যে এটা নিয়ে খারাপ বা এখানে গেলে খারাপ কিছু হতে পারে, একটু বুঝে সুঝে এগিয়ে গেলে মনে হয় সব কিছু ঠিকঠাক, আর কিচ্ছু না। ব্যাপারটাকে যেটাতে আমি ঢুকছি সেটা যদি চারিপাশ দেখি বা তার মধ্যে যদি না ঢুকি তাহলে বোঝাই যাবে না জিনিসটা কি। আমি একটা জিনিস ভালোবাসি খেতে, আমার দেখে পছন্দ হচ্ছে যেটা আমি খাবো, যদি না খাই কি করে বুঝবো তার টেস্ট কেমন? এই শামুক খাস তোরা? শামুক এই না 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 না, কি কথা, আমি খাই না। বাঙালরা খায় তো না শামুক। না 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 না, একদমই না। খেয়েছিস কখনো শামুক? না 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 না, আজকে তোদের জন্য শামুক ভাজাই তো আছে। না একদমই না। কাঠি দিয়ে গুজে গুজে খাবি। আচ্ছা বল। ঠিক আছে, খারাপ কিছু না। এবার আমার বাড়ি থেকে বাড়ির লোকরা ভাবে একটু খারাপ কিছু আছে, মেয়ে একটু বেশি ওড়ে, এ হয় সেই হয়, একটু সাজুগুজু করলে যে কোনো বাবা মারাই ভয় পায়, এটা জানি না কেন, বিশেষত মেয়েদের উপরে। বাপরে, ছেলে 11টা 12টায় ঢুকছে কোনো ব্যাপার না, মেয়ে 8টার পরে ঢুকলে ব্যাস এত রাতে কোথায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমার এগুলো সত্যি। আর আমার যে সাপোর্ট করেছে আমার দিদুন, ঠিক আছে, তিনি না থাকলে আমি এত দূর এগিয়ে যেতাম না। আর আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে আমার, যে মানে স্যারের সঙ্গে যে মানে কানেক্ট করে দেওয়ার জন্য, যে সেও খুব ভালো থাকুক আমি চাই আমার জন্য, এতটা এগিয়ে আসার জন্য।
তোর ক্ষেত্রেও সেম? আমার ক্ষেত্রেও সেম, যে একটু মানে আসবে, কেন এই ইন্ডাস্ট্রিতে আসবে না, প্রত্যেকে আসো, যাদের ইচ্ছে হচ্ছে প্রত্যেকেই সে কাজ করো, কিন্তু একটু বুঝে শুনে সিনসিয়ার হয়ে সবকিছু জেনে আসো। এরকমটা না হয় যে আসলে কিছু না জেনে চলে আসে, তারপরে যখন দেখে যে কিছু হচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক কিছু ডিসিশন নিয়ে ফেলে, ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে, সেইটা যাতে না হয়। ইভেন আমিও নিয়েছি তো, আমিও নিয়েছি, যে আমি বলছি না যে আমার সঙ্গে কিছু ঘটেনি বা আমার সঙ্গেও বাপ রে বাপ সে ঘটনার শেষ নেই। আর আমি কিছু কিছু বলেছি আর বলতে চাই না বাবা, নোংরা মানুষদেরকে নিয়ে বেশি আমি কম ঘাঁটি, এমনিতে বেশি আমার ভাল লাগে না। একটা কথা, যেটা জেনে বুঝে এই প্রফেশনে আসো, এই প্রফেশন মানে যে কোনো প্রফেশনে আসো, জায়গায় তো জেনে বুঝে যাওয়া উচিত আমাদের, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এটাই বলবো। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের আমি একটাই কথা তাদেরকে বলতে চাই, যারা আমাকে বলেছিল যে তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই করতে পারবি না, ঠিক আছে, কারণ জানি না তারা কোন সেন্সে বলেছে, হয়তো আমার স্কিন কালার ড্রাগ বলে হয়তো হতে পারে, তাছাড়া আর কিছু। আরে ডাস্কি স্কিন কালারের সবথেকে বেশি চাহিদা, এটাও শুনে রাখ। এবার আমি জানি না কি সেন্সে বলেছে, আমি শুধু একটাই কথা তাদেরকে আমি বলতে চাই, আমিও ঘুরে দাঁড়াবো, সে আমার যতদূর আমি যতদিন মানে আমি বেঁচে থাকবো, আমার যদি দম থাকে আমি করে দেখাবো। আমি অহংকার করছি না, হয়তো ভাববে যে একটা লাইভ করছে স্যারের সঙ্গে তাই অহংকার করছে, একদমই তা না, ঠিক আছে। সবারও তো স্বপ্ন থাকে না ঘুরে দাঁড়ানো, আমারও ইচ্ছা আছে, কারোরও শখ থাকে চোখ মেলে তাকানো। বল শুধু ঘুরে দাঁড়াবো না, স্টাইল করে ঘুরে দাঁড়াবো, না না আমি কোমরে হাত দিয়ে পা ভাঁজ করে দাঁড়াবো, একদমই মডেলের মতো দাঁড়াবো। না, কারোরও শখ থাকে না পৃথিবীটাকে দেখবো, তাই না, কিন্তু আমারও সেরকম, আমি এখন অন্ধ, আমি এখন দেখতে পাচ্ছি না, আমারও ইচ্ছা আছে, আমি কিছু কিছু মানুষের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই আমি করতে পারবো, কারণ আমার চেষ্টা আছে। বল আমরা মডেল, আমরা অন্ধকেও দেখতে শেখাই। আর কিছু বলার নেই, আর কি বলবো। তুই? আমারও ওটাই বলার যে মানে কি বলবো, বুঝে শুনে এসব, এটাই বলার, একদম। আলাদা করে কিছু বলার। বুঝে শুনে মানে নিজেকে রক্ষা করাটা হ্যাঁ, সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা বাথরুমে বাড়িতে থাকলেও বাথরুমের দরজাটা আমরা বন্ধ করে জামা কাপড় চেঞ্জ করি, বাথরুমের ভেতরে ঢুকে আমরা দরজাটা বন্ধ করি, বাড়িতে হয়তো কেউ নেই, তাও কিন্তু লক করি। লক করি। ওটা আমাদের অভ্যেস, তো এই অভ্যেসটা আমাদের কাজের ক্ষেত্রেও থাক। লাইভটা শেষ করতে হবে, কারণ ওরা দুজনে অনেকটা যাবে, ওর তো কাছাকাছি, ওর তো মেট্রো ধরতে হবে। যাই হোক, সবার জন্য একটা ছোট্ট অ্যাপিল, 2024টা কিন্তু মারাত্মক ভালো বছর ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য। এই বছরে দেরি করে ঘুম থেকে উঠে ফোন নিয়ে ল্যাদ খাবো এটা করবি না, রোজ কিছু না কিছু। এটাই আমার হয়, আমি তাড়াতাড়ি উঠতেই পারি না, কি প্রবলেম আমার বুঝতে পারি না। বলছি তো আমার টোটকা মান, আমি শুধু তোদের থেকে এইটুকুনি চেয়েছি, দিনে 4 লিটার জল খা, লাইফ চেঞ্জ হয়ে যাবে। একদম। ঘুমও সঠিক সময় পাবে, উঠবিও সঠিক সময়, কাজে এনার্জি পাবি, সব কিছু পাবি। আর আয়নার সামনে দেখলে গান বেরোবে মুখ দিয়ে, লা 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 লা, গান বেরোবে আয়নার সামনে দাঁড়ালে। মিলিয়ে নে আমার কথা। 2024 সালটা সবাইকে খুব কাজে লাগাতে হবে, ফ্যাশন ইন্ডাস্ট্রির সবাইকে কাজে লাগাতে হবে। এই বছরটা আমাদেরকে কেউ ডমিনেট করতে পারবে না, এই বছরটা শুধু আমাদের সফলতার বছর। পরে কি হবে জানি না, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি এই বছরটা আমাদের সবাইকে দারুণ করে পারফর্ম করতে হবে, নিজের রেকর্ড নিজেকে ভাঙতে হবে। আবার শনিবার দেখা হবে আমাদের খুব পপুলার এক মডেল শর্মিষ্ঠা আর সুরতদার সাথে, শনিবারের লাইভে সন্ধ্যে 7টায়। আর আমাদের এই রবিবার প্রোগ্রাম না পরের রবিবার আমাদের প্রোগ্রাম? 21 তারিখে। 21 তারিখে আমাদের একটা খিরাইতে প্রোগ্রাম আছে, প্রতি বছরের মতন। খিরাইতে ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্টের একটা কম্বিনেশন টিম আমরা যাই, 65 জন। সেখানে গিয়ে মেকআপ আর্টিস্টরা মডেলদেরকে ওখানে লাইভ সাজায় এবং 3টে সিকোয়েন্সে ওখানে শ্যুট হয় ওই ফুলের মার্কেটে, ওই ফুলের বাগানের মধ্যে। সাথে সলিড খাওয়া দাওয়া থাকে। এবছর মাটন হবে, মটন। মটন খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, রুমাদি তো বেশি ভালোবাসে। তুই মটন খাস? ব্যাস হয়ে গেল। ভাবলাম তোরা খেতে পারবি না বলে 2 পিস নেবো। না, আমি খাই না, খাস না? আমার দিক থেকে আমার ঠিক আছে, ভীষণ ঠিক আছে। ফেভারিট বাবা। যাই হোক, সেই দিনকে
আগামী সপ্তাহের রবিবার 21 তারিখ খিরাইতে এই প্রোগ্রামটাতে যারা আসতে চান, মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের অ্যাডমিন টিমের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ যেহেতু টাইম খুব কম আর আমরা 65 জনের বেশি নিতে পারি না, প্রতি বছরই এটা নিয়ে একটা মন কষাকষি হয়, অনেক বেশি লোক হয়ে গেলে তাদেরকে বাদ দিতে হয়। যখন বাদ দিই তখন ফ্যামিলির লোকজনকে হয়তো বাদ দিতে হয়, মডেল, মেকআপ আর্টিস্টকে তো আর বাদ দেওয়া যায় না। এবার ফ্যামিলির লোককে বাদ দিলে তখন তাদের দুঃখ হয় যে বাবা আমি যাব, আমার বর যাবে না, ব্যাপারটা এরকম হয়ে যায়। যাই হোক, দেখা হবে। আর তোদের সফলতা অনেক দূর যাবি তোরা, আপনার অনেক আশীর্বাদ দূর থাকুক, যাবি। এটাই চাই, আর কিছু না। কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ কি করতে হবে? দিনে 4 লিটার জল জল খেতে খেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। সবাইকে টাটা।